বেশ, সবাই চলে এসেছে, তাহলে আমি স্টার্ট করছি। আগের দিন আমরা ডাইইলেকট্রিক গুলো দেখছিলাম, ডাইইলেকট্রিকের জায়গাগুলো। তো সেইটারই কিছু, কিছু পার্ট বাকি আছে। এইটা আজকে দেখবো এবং সময় থাকলে আমরা ম্যাগনেটিজমেও ঢুকবো। তো তোমাদের সিলেবাস অনুসারে যেটা আরকি দেখলাম বাকি আছে স্ট্যাটিক, ডাইইলেকট্রিক, কনস্ট্যান্ট অফ গ্যাস, সলিড এইগুলো আরকি। তো শুরুটা আমি তাই স্ট্যাটিক, ডাইইলেকট্রিক, কনস্ট্যান্ট অফ গ্যাস দিয়ে করছি। আমার কথা এমনি শোনা যাচ্ছে তো? হ্যালো? ওকে। তাহলে এখানে স্ট্যাটিক ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ গ্যাসটা যদি আমাদের দেখতে হয়, তাহলে আমরা ধরে নেব যে গ্যাস তো একটা কন্টেনার বা একটা স্পেসিফিক ভলিউমের মধ্যে যে নাম্বার অফ নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভলিউম সেটা হবে খুবই লো। নাম্বার লিখছি, তো লো এর থেকে আমি লিখি স্মল। স্মল নাম্বার অফ মলিকিউলস থাকবে। ঠিক আছে? তো যেহেতু স্মল নাম্বার অফ মলিকিউলস আছে, তাই আমরা মলিকিউলার ইন্টারঅ্যাকশন এটাকে নেগলেক্ট করব। ঠিক আছে? এটাকে আমরা নেগলেক্ট করব। মলিকিউলার কোনো ইন্টারঅ্যাকশন নিজেদের মধ্যে থাকবে না। সেই কারণে আমি খুব লো তো, সেই কারণে আমি যা ইলেকট্রিক ফিল্ড দেব বাইরে থেকে এক্সটার্নালি, সেটাই কিন্তু আমার এফেক্টিভ ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে। এফেক্টিভ ফিল্ড যেটা আমি এক্সটার্নালি দিচ্ছি। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে? এবার এইটা দেওয়ার ফলে আমার কি হচ্ছে, আমরা জানি যে এটার ভেতরে যে ডাইপোল মোমেন্ট গুলো ক্রিয়েট হচ্ছে সেইগুলো একটার দিকে পোলারাইজড হয়ে যায়, সেটাকে বলা হয় পোলারাইজেশন। তো রেজাল্টিং ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম। ঠিক আছে? মানে পোলারাইজেশন পি, এটা মানেই হচ্ছে পোলারাইজেশন। ঠিক আছে? তাহলে পি ইকুয়াল টু এন। পোলারাইজিবিলিটি তিনটে আমি কন্ট্রিবিউশন লিখছি। ইলেকট্রনিক পোলারাইজিবিলিটি আগের দিন বলেছি, অ্যাটমিক পোলারাইজিবিলিটি, আর একটা হচ্ছে ডাইপোলার পোলারাইজিবিলিটি। ঠিক আছে? ডাইপোলার পোলারাইজ ডাইপোলার পোলারাইজিবিলিটিটাকে আমরা একবারে লিখেই দিতে পারি। এটা হচ্ছে পি স্কোয়ার বাই 3kT ইন্টু। ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রনিক, এটা হচ্ছে অ্যাটমিক, এটা হচ্ছে ডাইপোলার। এই ডাইপোলার পোলারাইজিবিলিটিটাই কিন্তু এই পোলারাইজেশনের মধ্যে একমাত্র টার্ম যেটা কিনা দেখো টি ডিপেন্ডেন্ট, টেম্পারেচার ডিপেন্ডেন্ট। ওকে। এবার আমরা কি করব, একটা প্যারালেল প্লেট ক্যাপাসিটর কনসিডার করব। এই দুটো প্যারালেল প্লেট ক্যাপাসিটর যার এরিয়া হচ্ছে এ, এবং এর মধ্যে আমার যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে এআর। ঠিক আছে? এবং তাদের ডিসটেন্স। তাহলে এই প্লেটের ভেতরে উইদিন দ্য প্লেট টোটাল ডাইপোল মোমেন্ট কত হবে? টোটাল
dipole moment within the plates। সেটাকে আমি যদি ক্যাপিটাল এম দিয়ে লিখি তাহলে পি ইন্টু ভলিউম, দেখো পিটা কি লিখেছিলাম, পি মানে তো পোলারাইজেশন, পি হচ্ছে ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম। তাহলে টোটাল ডাইপোল মোমেন্ট কি, ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম মানে পি ইন্টু ভলিউম। তাহলে পি ইন্টু পি ইন্টু আমার ভলিউম কি হবে, এরিয়া, এই ডিস্টেন্স ডি, মানে এই টোটাল জায়গাটার আমার ভলিউম, এর ভেতরে যতটা জায়গা আছে। তাহলে ডিস্টেন্স ইন্টু এ, পি ইন্টু ডি ইন্টু এ, এই দুটো হচ্ছে ভলিউম। এইটা আমার যেটা আসবে এই ইয়েটা করলে, এবং সেটা সেম জিনিসটাই আসবে যখন আমি টোটাল ডাইপোল মোমেন্ট আর কি ক্যালকুলেট করব সারফেস চার্জ ডেন্সিটি রো দিয়ে। আর যখন এই মানে ক্যাপাসিটর প্লেটের যে বাউন্ডারি, যে ফেসিং এর যে সারফেস, সেই চার্জ ডেন্সিটি যদি রো হয় তাহলে সেইটা দিয়ে পড়লো একই। ডিওয়াই ফর্মুলাটা যদি আমি অ্যাপ্লাই করি, এপসাইলন এস, আমি বলছি এপসাইলন এসটা কি, মাইনাস 1 ইকুয়াল টু 4 পাই রো বাই ই, এটা আসে। এবার আমি রো এর ভ্যালু, এই 4 পাই রো না সরি, 4 পাই পি বাই ই, এটা খুব সম্ভবত আগের দিন দেখেছি। তাহলে এবার পি এর যে আমরা আগের পাতায় এটা বের করলাম সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, এইটা। আর এই যে এপসাইলন এস, এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট গ্যাস। এবার আমি যদি একটা গ্রাফের মতো গ্রাফ দেখতে চাই একটা, ইএস মাইনাস 1 10⁻³ অর্ডারে করলাম, এটা 10⁻³ টি। একটা জিনিস স্লোপ, যদি এইটা ভার্সেস এইটা গ্রাফের স্লোপ দেখি, সেই স্লোপটা কিন্তু হবে 4 πn/3 k পি স্কয়ার। এটা এই ইকুয়েশনটা থেকেই কিন্তু বোঝা যাচ্ছে, y ইকুয়াল টু mx প্লাস c, ঠিক আছে, সেটাই তো। তো সেখান থেকেই আমরা স্লোপ মানে এমটা বের করে নিলাম। আচ্ছা, এখান থেকে আমার আউটকামটা কি হবে, এখান থেকে আমি কি বের করতে পারবো, ডাইপোল মোমেন্ট পি, পিটা বের করতে পারবো। আর হচ্ছে আরেকটা কি থাকে, ইন্টারসেপশন যেটা, সেটা আমরা কি পাবো, 4 πn, এইটা, তাই তো, এই ইকুয়েশনটা থেকে তাই পাচ্ছি তো। 1/t, 1/tটা হচ্ছে এক্স, এম এক্স প্লাস সি। এখান থেকে তাহলে আমরা কি পাবো, বের করতে পারবো, সেটা হচ্ছে আলফা ই প্লাস আলফা, এই নামটা বের করতে পারবো। আলফা ই হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি, আলফা এ হচ্ছে অ্যাটমিক পোলারাইজেবিলিটি। এবার আমি যদি কিছু এক্সাম্পল দেখি, মিথেন CH4 এর গ্রাফটা এরকম হয়, ঠিক আছে।
CCl4 গ্রাফটা এরকম, তারপর আস্তে আস্তে একটু উঠতে থাকে। স্লোপ বাড়ছে। স্লোপ বাড়ছে কেন? অ্যাসিমেট্রি বাড়ছে, বলছি সেটা। ঠিক আছে, দেখো, CH4 CCl4 এগুলোর ক্ষেত্রে আমার স্লোপটা কিন্তু 0, কারণ হরাইজন্টাল গ্রাফ আমরা দেখতে পাচ্ছি। স্লোপ 0 মানে সেখান থেকে আমার আউটকাম পি সেটা 0। ঠিক আছে, ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট 0 মানে নো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে সিমেট্রি স্ট্রাকচার। যত অ্যাসিমেট্রি বাড়ছে তত পি বাড়বে। স্লোপ বাড়ছে মানে পি বাড়ছে, এবং অ্যাসিমেট্রি বাড়ছে মানে ও একটা জায়গায় সে ইন্টারসেপ্ট করছে, এবং তত আমার এই এই পার্টটা এটাও কিন্তু স্লাইটলি ইনক্রিজ করছে। ঠিক আছে, এবার হচ্ছে স্ট্যাটিক ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ সলিড। যদি যাই লিকুইড আর সলিড, তোমাদের সলিডটা দেখছি আছে। তো এর কিছুটা পার্ট মানে ওই হচ্ছে লোকাল ফিল্ড, যে পার্টটা সলিডের মধ্যে লোকাল ফিল্ড যে তৈরি হচ্ছে, যে চারখানা আমার কন্ট্রিবিউশন থাকছে, চারখানা ফিল্ডের কন্ট্রিবিউশন, সেসবগুলো আমি আগের দিন করিয়েছি। ঠিক আছে, এবং লোরেঞ্জ ফিল্ড সেটাও আগের দিন আমি বলেছি, তো ওইগুলো এখানেও আসে, তো ওইগুলো তখনই আর কি বলে দিয়েছি। তো ওইখান থেকে কিছু যে আমার ওখান থেকে কিছুটা আমি ইয়ে করেই লিখি, আমি পেয়েছিলাম হচ্ছে EI ইকুয়াল টু এইটা। ঠিক আছে, যখন আমার ফোর্থ ইলেকট্রিক ফিল্ডের কন্ট্রিবিউশনটা শূন্য ছিল, শূন্য ধরেই আমরা করেছি। এইটাকে বলা হচ্ছে লোরেঞ্জ ফিল্ড। এটা কিন্তু সবসময় আমার যে অ্যাপ্লাইড ফিল্ড হবে তার থেকে বেশি হবে, স্বাভাবিক। অ্যাপ্লাইড ফিল্ডের সাথে প্লাস আরো কন্ট্রিবিউশন গুলো প্লাস হয়েই আমি লোরেঞ্জ ফিল্ডটা পাচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু ফর E4 মানে যে ফোর্থ যে কন্ট্রিবিউশনটা সেটাকে আমরা 0 ধরেছিলাম, আশা করি মনে আছে। তো সেটার জন্য এবার ফর E4 নট ইকুয়াল টু 0, একটা E4 এর কিছু একটা কন্ট্রিবিউশন আছে, তখন কি হয়, ডাইপোলের কোঅর্ডিনেট গুলো আমরা যদি নিই, পি কে এক্স, পি কে ওয়াই, পি কে জেড, এই কোঅর্ডিনেট গুলোকে আমরা যদি ধরে নিই এক্স কে, ওয়াই কে, জেড কে, তখন আমার E4 এর যে কন্ট্রিবিউশন, ডাইপোলের কন্ট্রিবিউশন তো E4 একটা, ওর ওই যে সেই আমি একটা স্ফিয়ার এঁকেছিলাম ভেতরে, ক্যাভিটি, তার ভেতরে যে ডাইপোলের কন্ট্রিবিউশন গুলো 0 ধরেছিলাম। তো এক্ষেত্রে যদি কন্ট্রিবিউশন থাকে তাহলে পি কে এক্স অনেকটা এই ধরনের এক্সপ্রেশনটা। এবার এখান থেকে আমরা যদি দেখি, আমি যদি একটা সিম্পল কিউবিক ল্যাটিস ধরি, ঠিক আছে, অ্যাটম, তাহলে এক্সটার্নাল ফিল্ড ডিরেকশন সেটা কি, আমার কিউব এজের সাথে
কোয়েনসাইড করবে এক্সটার্নাল ফিজে। এই আমি যদি একটা সিম্পল কিউবিক ধরি, তাহলে এক্সটার্নাল ফিল্ড যে ডিরেকশনটা, তাহলে আমার কিউবের এজের সাথে কিন্তু কোয়েনসাইড করছে। এবং ওই সিমেট্রির জন্য আমার পি কে ওয়াই আর পি কে জেড সেটা কিন্তু আমার জিরো হয়ে যাচ্ছে। যখনই এটা জিরো হচ্ছে, আর পি কে এক্স এটা প্রত্যেকটা অ্যাটমের ক্ষেত্রেই কিন্তু সেম, তাহলে আমি এইরকম করতে পারি। তিন ভাগ হয়ে যাচ্ছে, সেম তো তিন ভাগ হয়ে যাচ্ছে অবশ্যই এটা ফাংশন। ঠিক আছে, তাহলে সিম্পল কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে আমার এই জিনিসটা দেখা যাচ্ছে। যাই হোক, এগুলো আগের দিনই মোটামুটি করা, আমি জাস্ট একটু এক্সটেনশন আর কি করে দিলাম। তো এবার স্ট্যাটিক ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ সলিডস। আচ্ছা, আমার টোটাল ডাইইলেকট্রিক পোলারাইজেশন ক্যাপিটাল পি ইকুয়াল টু পিই পিএ পিডি, আগেই বলেছি। কিছু কিছু সাবস্টেন্সের ক্ষেত্রে এক এক ধরনের এই জিনিসগুলো হয় সলিডের, যেমন ডায়মন্ড। ডায়মন্ডের ক্ষেত্রে কিন্তু এই পিএ পিডি এগুলোর কন্ট্রিবিউশন কিন্তু শূন্য। ডায়মন্ডের ক্ষেত্রে আমার ফর ডায়মন্ড পি ইকুয়াল টু অনলি পিই হয়, কারণ পিএ আর পিডি ইকুয়াল টু শূন্য হয়। আর একটু হোল্ড করো, একটা কল আসছে। হ্যালো। আমার মিউটেড হয়ে গেছিল। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ওই ডায়মন্ডের ক্ষেত্রে আমার একটা ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি আমার কন্ট্রিবিউশন থাকছে, বাকি দুটো শূন্য। আরেকটা টাইপ হচ্ছে যেখানে আমার ইলেকট্রনিক অ্যান্ড অ্যাটমিক পোলারাইজেশনের কন্ট্রিবিউশন থাকছে, ডাইপোলারটা শূন্য। তার উদাহরণ হচ্ছে অ্যালকালি হ্যালাইডস গুলো, যেমন NaCl। আরেক টাইপ অফ যেটা হচ্ছে তিনখানারই কন্ট্রিবিউশন থাকছে আরেকটা টাইপের। এইবার প্রথম টাইপ যেটা, সেখানে আমার মানে যেটা ডায়মন্ডের ক্ষেত্রে বললাম যে জাস্ট ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি রয়েছে সেখানে, তাহলে আমার সেটা এই জিনিসটা ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি দিয়েই হবে। ES -1 E/,
4 পাই ইএস না সরি ওটা এপসাইলন এস। এবার তাহলে আমি ওখান থেকে যেটা পাচ্ছি এপসাইলন এস মাইনাস 1 ইকুয়াল টু 4 পাই এন আলফা ই বাই 1 মাইনাস এন গামা আলফা ই। এখানে এন হচ্ছে নাম্বার অফ অ্যাটম পার ভলিউম, ঠিক আছে, টোটাল নাম্বার অফ অ্যাটম কিন্তু নয়, নাম্বার অফ অ্যাটম পার ভলিউম। গামাটা হচ্ছে 4 পাই বাই 3, ঠিক আছে। তাহলে ইএস এই এপসাইলন এস মাইনাস এপসাইলন মাইনাস 1 এপসাইলন এস প্লাস 2 এটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে 4 পাই বাই 3 এন আলফা। এপসাইলন এসটা কি? where epsilon is equal to n স্কয়ার, ঠিক আছে। এনটা কি? এনটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স, ঠিক আছে। আচ্ছা, ডায়মন্ডের ক্ষেত্রে ফর ডায়মন্ড এপসাইলন এস এর ভ্যালুটা মোটামুটি 5.68, তার কিছু একটা এরর থাকে মোটামুটি এরকম। টাইপ 2 এর ক্ষেত্রে মানে যেখানে আমার দুটো কন্ট্রিবিউশন আছে ইলেকট্রনিক এন্ড অ্যাটমিক, পিই প্লাস পিএ, এটা হচ্ছে এপসাইলন এস মাইনাস 1 ই বাই 4 পাই। পিই হচ্ছে এপসাইলন 0 মাইনাস 1 ই বাই 4 পাই যদি ধরি। পিই প্লাস পিএ এটা, তার মধ্যে পিইটা আমার এপসাইলন 0 মাইনাস 1, ওই মানে আমার ফর্মটা একই রাখছে। থার্ড টাইপের ক্ষেত্রে আমার পি কি থাকছে? পিই প্লাস পিএ প্লাস পিডি, মানে হচ্ছে এন পি প্লাস প্লাস এন পি মাইনাস প্লাস কিউ এক্স। এটা কিন্তু ইয়ে ফর্মে লিখলাম আমি, ডাইপোলের, ঠিক আছে। সেটা ইকুয়াল টু আমার জেনারেল ফর্মুলা তো এইটা এপসিলন এস মাইনাস 1 ই বাই 4 পাই। তাই আমি পি ইকুয়াল টু প্রত্যেকবারই এইটা করছি কিন্তু। যেখানে পি প্লাসটা কি? আলফা ই প্লাস ইআই, পি মাইনাস হচ্ছে আলফা ই মাইনাস ইআই। রেস্টোরিং ফোর্স বলে একটা কথা আছে, আগের দিনই বলছিলাম, সেইটা কি হবে? ই অফ ইআই, ই ইন্টু ইআই, সেটা এফ ইন্টু এক্স। সেখান থেকে আমি এক্স পাচ্ছি কি? ই ইআই বাই এফ। এইবার তাহলে আমার এপসাইলন এস মাইনাস 1 ইন্টু ই, এটা কি হচ্ছে? এখান থেকে 4 পাইটা এদিকে চলে যাচ্ছে, তাহলে 4 পাই এন আলফা ই প্লাস প্লাস আলফা ই মাইনাস প্লাস কিউ স্কোয়ার বাই এফ ইন্টু ইআই। অলরেডি এখানে কিউ ছিল, আর এখানে এক্স, এক্স ইকুয়াল টু হচ্ছে ই, এখানে ই ধরেছে, ওটা কিউ হলো, মানে ওই কিউ আর কি, চার্জ মোট কথা। তো কিউ স্কোয়ার হয়ে গেছে বাই। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি? ইএস মাইনাস 1, এই এপসাইলন এস মাইনাস 1 এপসাইলন এস প্লাস 2 ইকুয়াল টু পাবো হচ্ছে 4 পাই এন বাই 3 এইটা, ঠিক আছে। এখানে ই এর ভ্যালু লোরেঞ্জ এক্সপ্রেশন যেটা, ই আই কোথায় মাত্র আমি লিখলাম একটু আগেই, এইটা, এইটা যদি বসিয়ে দিই তাহলে আমি কিন্তু এইখান থেকে ই এপসাইলন এস প্লাস 2 ওইখান থেকে কিন্তু আসছে, ঠিক আছে। এর ভ্যালুটা জাস্ট বসিয়ে দিয়েছি আমি। আচ্ছা, এইটা হচ্ছে ইলাস্টিক আয়নিক ডিসপ্লেসমেন্ট।
এগেন ই ইকুয়াল টু আগের বার যেমন ভাবে লিখলাম E0 মাইনাস 1/4 পাই ইন্টু ই। এবার সেটাকে আমি যদি লিখি এন কিউ প্লাস এই আলফা কিউ প্লাস আলফা কিউ মাইনাস এপসিলন ই এর ভ্যালুটা বসিয়ে দিলাম। না হ্যাঁ, ওইটা তুলে নিলাম, E0 প্লাস 2টা ওইদিকে তুলে নিলাম। ঠিক আছে, তাহলে সেইখান থেকে আমার ইএস মাইনাস 1 ইএস প্লাস টু, আমি বারবার ই বলে ফেলছি এপসিলনটাকে, এপসিলন এস মাইনাস 1 এপসিলন এস প্লাস 2, সেটা কি দাঁড়াচ্ছে এপসিলন 0 মাইনাস 1 এপসিলন 0 প্লাস 2 প্লাস এক্সট্রা আরো একটা টার্ম থাকছে, এটা জাস্ট ক্যালকুলেশন আর কিচ্ছু না, এখানে বোঝার সেইভাবে কিচ্ছু নেই। তাহলে এপসিলন এস মাইনাস এপসিলন 0 যদি বের করতে যাই, তোমরা একবার ট্রাই করে দেখবে, আমি তো একবারে লিখে দিচ্ছি, ক্যালকুলেট করে দেখবে এটা এইটা আসে কিনা। বাই 3 এ থাকছে, তাই এখানে একটা 3। এবার আমি যদি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যদি টেম্পারেচারের ফাংশন হিসাবে আমি যদি একটু দেখতে চাই, সেটা কিরকম হবে। এদিকে টেম্পারেচার, এদিকে আমার স্ট্যাটিক ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। নাইট্রোবেনজিনের জন্য এইরকম, হাইড্রোজেন সালফাইডের যদি দেখি, এটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট 103.5 কেলভিন, মেল্টিং পয়েন্ট 187.7 কেলভিন, এইরকম ভাবে। নেক্সট আসছে তোমাদের কমপ্লেক্স ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ঠিক আছে, এই কমপ্লেক্স পার্টটা কখন আসবে, যখন মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা কমপ্লেক্স কখন হবে। এতক্ষণ আমরা একটা ক্যাপাসিটর দিয়েছিলাম, ক্যাপাসিটরের মধ্যে আমরা মানে ক্যাপাসিটরে ইয়ে দিয়েছিলাম, পাওয়ার দিয়েছিলাম, ঠিক আছে, এবং তার ভেতরে আমরা ডাইইলেকট্রিকটাকে রাখলাম, রেখে এত কিছু আমরা দেখলাম। এদিকে আমার ই হচ্ছে, এইবার আমরা কি করব, আমরা এতক্ষণ ডাইরেক্ট আর কি ভোল্টেজ দিয়ে কাজ করছিলাম, এখন আমরা অল্টারনেটিং ভোল্টেজ দিয়ে যদি দিয়ে দিই, তাহলেই তখনই ভোল্টেজটা ইয়ে হতে থাকবে, চেঞ্জ হতে থাকবে, এবং অল্টারনেটিং ফিল্ড আমি যখনই দেব, তখন একটা কমপ্লেক্স পার্টটা মানে কাজ করবে এখানে। তো একটা অল্টারনেটিং ফিল্ডে যদি ডাইইলেকট্রিক মেটেরিয়ালটা রাখি, তাহলে কি হবে আমরা দেখব। তাহলে অল্টারনেটিং ফিল্ডটা যেহেতু অল্টারনেট করছে, নামের মধ্যেই তাই একটা সময় বাদে বাদে ওর মানে পোলারিটিটাকে চেঞ্জ হচ্ছে। তো পোলারাইজেশন এবং ডিসপ্লেসমেন্ট, পোলারাইজেশন পি এবং ক্যাপিটাল পি এবং ডিসপ্লেসমেন্ট ক্যাপিটাল ডি, যেটা সেগুলো কিন্তু টাইমের সাথে পিরিয়ডিক্যালি ভ্যারি করবে। এবার আমরা ধরে নিচ্ছি একটা ইলেকট্রিক ফিল্ড, যেটা আমরা অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু E0 cos থিটা, একটা অল্টারনেটিং ইলেকট্রিক ফিল্ড আমরা ধরলাম। তাহলে আমার ডিসপ্লেসমেন্ট কারেন্টের যে ভেক্টরটা ডি, সেটাকে কি রকম লিখতে পারি, D0 cos, তো cosই থাকবে, ওর একটা ল্যাগ থাকে, একটা ফেজ ল্যাগ থাকে, সেটাকে আমরা ডেল্টা দিয়ে
ইয়ে করলাম ফেজ ডিফারেন্স, ঠিক আছে? এবং ল্যাগ যেহেতু ডিটা সবসময় ইলেকট্রিক ফিল্ডের থেকে ল্যাগ করে থাকে, তাই মাইনাস সাইনটা কিন্তু রয়েছে। এগুলো বেসিক জিনিস, এগুলো তোমরা আগেও জানো। ডিটা এখানে কি? ডিটা হচ্ছে আমার ফেজ ডিফারেন্স বিটুইন ই অ্যান্ড ক্যাপিটাল ডি। এই সরি, ডি বলতে ডেল্টা, এটা ডেল্টা ইকুয়াল টু ফেজ ডিফারেন্স বিটুইন ই অ্যান্ড ক্যাপিটাল ডি। তাহলে সেটা ইকুয়াল টু ডি জিরো কস ওমেগা টি কস ডেল্টা। বলো কস এ মাইনাস বি এর ফর্মুলা কি মনে আছে? কস এ মাইনাস বি এর ফর্মুলা কস এ কস বি, তারপর প্লাস সাইন এ সাইন বি তো। প্লাস সাইন এ সাইন বি, ভেরি গুড। প্লাস সাইন ওমেগা টি সাইন ডেল্টা। হলো, এটাকে আমরা এরকম ভাবে লিখে দিতে পারি ডি ওয়ান কস ওমেগা টি প্লাস ডি টু সাইন ওমেগা টি, where d1 equal to d0 cos delta আর এদিকে হচ্ছে d2 equal to d0 sin delta। ঠিক আছে, এইটুকু বোঝা গেল। এইবার আমি যদি এরকম করি d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার ইকুয়াল টু, স্বাভাবিকভাবে সেটা d0 স্কোয়ারই আসবে, ঠিক আছে? d0 ইকুয়াল টু d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার, এটা আমরা লিখতেই পারি। আর কি, ট্যান ডেল্টাটাকে কিভাবে লিখতে পারি? সাইন ডেল্টা বাই কস ডেল্টা। সাইন ডেল্টাটা আমি ওপরে নিচে d0 গুণ করে দিচ্ছি। d0 যদি আমরা গুণ করে দিই তাহলে d0 সাইন ডেল্টা মানে হচ্ছে d2, d0 কস ডেল্টা মানে হচ্ছে d1। 3 লক্ষ কি জমা করতে হবে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে d2, এটা d1, ঠিক আছে? তো এইগুলো আমরা পেলাম, d0 পেলাম, এটা ট্যান ডেল্টা ইকুয়াল টু, মানে এগুলো d0 আর ট্যান ডেল্টাটা আমরা d1 d2 টার্মে প্রকাশ করলাম। জেনারেলি কি হয়, d0টা ইলেকট্রিক ফিল্ডের সাথে তো ডিরেক্ট প্রপোর্শনাল, ঠিক আছে? তো সেখান থেকে আমরা এরকম লিখতেই পারি d0 ইকুয়াল টু, একটা কনস্ট্যান্ট আনলাম, আমি বলছি যেটা কিরকম কনস্ট্যান্ট, এই, ঠিক আছে? এটা d0 হবে, এইটা কি হলো, এই যে এপসাইলন অফ, এপসাইলন ইজ ফাংশন অফ ওমেগা, যেটা এইভাবে লিখলাম, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট একটা, ঠিক আছে? এই এপসাইলন ওমেগা। আচ্ছা, এপসাইলন ড্যাশ ওমেগা, আমি যদি এটাকে এইভাবে প্রকাশ করি যে d1 বাই e0টাকে আমি এপসাইলন ড্যাশ ওমেগা দিয়ে লিখব। d1 এর ভ্যালু কি, d0 cos ডেল্টা, আর এর নিচে e0। এপসাইলন ডবল ড্যাশ ওমেগা, সেটাকে আমি যদি d2 বাই e0 দিয়ে লিখি তাহলে d0 sin ডেল্টা বাই e0। এবং আমি এপসাইলন স্টার, এটা কি আমি বলছি, সেইটাকে আমি এপসাইলন ড্যাশ মাইনাস আই এপসাইলন ডবল ড্যাশ দিয়ে লিখবো। মাইনাস জিনিসটা আসছেই, তার কারণ হচ্ছে কিন্তু বারবার বলছি, ডি টা ইলেকট্রিক ফিল্ড ই এর থেকে ল্যাগ করে থাকে, সেই কারণেই মাইনাস গুলো প্রত্যেকবার কিন্তু আসছে। আচ্ছা, এপসাইলন স্টার কি? এটাই যেটা টপিকটা পড়াচ্ছি, কমপ্লেক্স ডাইইলেকট্রিক, ঠিক আছে? বেশ, হলো। আচ্ছা, তাহলে ডি ইকুয়াল টু এপসাইলন স্টার ইন্টু ই,
যদি হয় তাহলে ই এর আমি যেটা ধরেছিলাম ই সেটা বসিয়ে দিলাম এবং ট্যান ডেল্টা এটা হচ্ছে সাইন ডেল্টা বাই কস ডেল্টা আমি ওপর নিচে d0/E0 ওপর নিচে আমি গুণ করছি d0/E0 cos delta d0/E0 কি হয় এপসাইলন ড্যাশ ওমেগা মানে পুরোটা এই পুরো টার্মটাই হয়ে গেল এপসাইলন ড্যাশ ওমেগা নিচের পুরো টার্মটা হয়ে গেল কিন্তু দেখো এপসাইলন ডবল ড্যাশ ওমেগা ঠিক আছে তার মানে এই ট্যান ডেল্টা যেটা এটা কিন্তু অবশ্যই ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট থাকছে ওমেগার ফাংশন এইবার আমরা যেটা এরপরে তোমাদের টপিক আছে সেটা হচ্ছে এনার্জি লসেস ঠিক আছে এনার্জি ডিসিপেটেড ইন দ্য ডাইইলেকট্রিক ইন ফর্ম অফ হিট ঠিক আছে এইটা কিনা কার প্রপোর্শনাল হয় এপসাইলন ডবল ড্যাশের প্রপোর্শনাল কিন্তু সে হয় আচ্ছা এপসাইলন ডবল ড্যাশটা কি দেখো এপসাইলন ডবল ড্যাশটা হলো কিন্তু কমপ্লেক্স পার্টটা দেখো আমি এই কমপ্লেক্স নাম্বারটার মধ্যে কমপ্লেক্স পার্ট বলতে কি ইমাজিনারি পার্ট যেটা ইমাজিনারি পার্টের যে এটা একটা রিয়েল একটা ইমাজিনারি তো এপসাইলন ডবল ড্যাশটা হচ্ছে ইমাজিনারি পার্ট মানে ওই কমপ্লেক্স আর কি পার্ট তো কারেন্ট ডেন্সিটি ইন ক্যাপাসিটর the current density in the capacitor এটা হচ্ছে আমি যদি আই দিয়ে লিখি কারেন্ট ডেন্সিটি অনেক সময় জে দিয়েও লেখে ডিকিউ ডিটি এটা অ্যাকচুয়ালি কারেন্টই আর কি লিখছি ঠিক আছে 1/4 পাই এইটা এবার যদি আমরা ডিডি ডিটি করি তাহলে ওমেগা পাচ্ছি এইটা ইন্টু টি1 সাইন ওমেগা টি কারণ কসটা হয়ে গেল মাইনাস সাইন ডিফারেন্সিয়েশন করে আর ডি2 সাইনটা হয়ে গেল কস ভ্যাকিউমে ইটা হচ্ছে 4 পাই কিউ এটা হচ্ছে ডি আর ডি ইকুয়াল টু হচ্ছে d1 cos ওমেগা টি সেটা তো জানোই প্লাস d2 সাইন ওমেগা টি এই দুটো ইয়ে করে এটা এলো এবার এনার্জি ডিসিপেট কত হচ্ছে সেটা আমরা বার করব এনার্জি ডিসিপেটেড পার ইউনিট টাইম ইন ডাইইলেকট্রিক পার ইউনিট ভলিউম অলরেডি আমরা কারেন্ট ডেন্সিটি হিসাবে ওই আইটাকে লিখছি তো ইউনিট ভলিউমের জন্য পার ইউনিট ভলিউম কথাটা ওখানে উজ্জ্বলই রয়েছে অ্যাকচুয়ালি পার ইউনিট ভলিউম ইজ এটাকে ডাব্লিউ দিয়ে লিখছি ক্যাপিটাল ডাব্লিউ সেটা হচ্ছে ওমেগা/2 পাই 0 থেকে 2 পাই/ওমেগা ইন্টিগ্রেশন আই ইন্টু ইলেকট্রিক ফিল্ড কারেন্ট ইন্টু ইলেকট্রিক ফিল্ড ইন্টু টাইম মানে কি হয় মানে এনার্জি মানে কি এনার্জি ইকুয়াল টু ই ইকুয়াল টু কি চার্জ এনার্জিটাকে ই দিয়ে না লিখে আমি যদি অন্য কিছু দিয়ে লিখি ওমেগা ওমেগা এই ওমেগা না ডাব্লিউ ডাব্লিউ ইকুয়াল টু কি হয় এনার্জি মানে চার্জ ইন্টু ফিল্ড হয় না সেটাই তো দেখো লিখেছি আইডিটি মানে চার্জ ইন্টু ফিল্ড তার ইন্টিগ্রেশন করতে ঠিক আছে আচ্ছা, হলো সরি আমি ভুল বললাম ফোর্স ইকুয়াল টু কিউ ইন্টু এটা আমরা বেসিক ইলেকট্রোস্ট্যাটিক থেকে সবাই জানি আর এনার্জি মানে কি ফোর্স পার টাইম ফোর্স পার টাইম মানেই এটা তাহলে হলো আর তো দেখো আমার
এইটা তো আমার পুরো ফোর্স টার্মটা, কিউ ইন্টু ই, আইডিটি মানে কিউ, ইটা হচ্ছে ফোর্স। আর বাই 1/t সেটাকে লিখেছি ওমেগা বাই 2 পাই, কারণ টি ইকুয়াল টু 2 পাই/ওমেগা, সেটাই লেখা ইন্টু হয়েছে। তো আলটিমেটলি এই জিনিসটা আমি ভুল এক্সাম্পল দিয়েছিলাম, এইটা ঠিকঠাক হলো। এবার আমি সব ভ্যালু গুলো বসিয়ে ইন্টিগ্রেশনটা করতে থাকি। ঠিক আছে, এইটাকে আরো যদি এর আরেকটু আগেকার জায়গায় আমি পাশে হালকা করে লিখে দিচ্ছি, আরো বেসিক থেকে যদি আসতে চাই এইরকম হবে, 0 থেকে টি চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড যেটা ফোর্স, আর 0 থেকে টি বাই টাইম, তাই তো এইটা বললাম তো। তাহলে দেখো টি হচ্ছে 2 পাই/ওমেগা, টি এর ভ্যালু ওইটা আমি লিমিটে বসিয়ে দিলাম, IE/dt। আর এটা হচ্ছে মানে 0 থেকে টি ইন্টিগ্রেশন ডিটি করলে তো টি আসে, ভ্যালু বসালে টি, এবং ওই ভ্যালুটা যদি আমি 2 পাই/ওমেগা বসিয়ে দিই তাহলে এটা, তাহলে আলটিমেটলি ওমেগা বাই 2 পাই, 0 থেকে 2 পাই/ওমেগা IE/dt। একদম আমি বেসিক থেকেই করে এইটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এইটার পর কি আসছে, আমি যদি ভ্যালুটা আর কি বসাই, আমি নতুন করেই লিখছি, W ইকুয়াল টু ওমেগা বাই 2 পাই ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই/ওমেগা। আচ্ছা, আমি এবার ভ্যালু গুলো বসাচ্ছি, ঠিক আছে। ফার্স্টে আই এর ভ্যালুটা বসিয়ে নি, একটু আগেই বের করেছি। T1 sin ওমেগা টি, T2 cos ওমেগা টি, T0, এটা ই এর ভ্যালুটা বসালাম, আর ডিটি তো ছিল ডিটি। তাহলে কি হলো, ওমেগা স্কোয়ার 4 আর 2 8 পাই স্কোয়ার, ই0টাকেও সামনে নিয়ে এলাম, ইন্টিগ্রেশনের ভেতরে পড়ে থাকলো -D1 sin ওমেগা টি প্লাস T2 cos, আচ্ছা কসটাকে আমি গুণ করে দিচ্ছি, sin ওমেগা টি ইন্টু ই0 তো সামনে চলে গেছে, cos ওমেগা টিটা এখানে চলে এলো, cos ওমেগা টি প্লাস D2 cos স্কোয়ার ওমেগা টি, ওমেগা স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার ই0। আমি এইখানে বাই 2 করে ভেতরে 2 যদি গুণ করি, দেখো 2 sin a cos a কি হয়, 2 sin থিটা cos থিটা কি হয়, মনে আছে কারোর? একদম sin 2 থিটা। আর এদিকে হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, সেটাকে কিভাবে লিখতে পারি, কসের টার্মেই লিখবো আমি। ঠিক আছে, ওটা হয় 1 প্লাস cos 2 থিটা। তাহলে এটা এদিকে এলো 16 পাই স্কোয়ার ই0। আচ্ছা, এবার আমি ইন্টিগ্রেশনটা একবারে করে দিচ্ছি, ঠিক আছে। সাইনের ইন্টিগ্রেশন যদি করি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, cos এটা বাই 2 ওমেগা হলো, T2 করে এদিকে এলো হচ্ছে টি, কারণ ডিটি ইন্টিগ্রেশনটা হচ্ছে টি, প্লাস এটা তো সাইন 2 ওমেগা টি বাই 2 ওমেগা, লিমিট হচ্ছে 0 থেকে 2 পাই/ওমেগা। সব আমি যদি বসিয়ে দিই সবকিছু, সেখান থেকে আমি এটা যদি কমন নিই, cos 4 পাই আসবে, মাইনাস 0 আছে লোয়ার লিমিটটা cos 0,
প্লাস d2 তে এখানে হচ্ছে 2π/ω মাইনাস 0 প্লাস d2/2ω sin 4π মাইনাস sin 0 ভ্যালুগুলো বসালাম জাস্ট। cos 4π এর ভ্যালু কত? cos 4π এর ভ্যালু না বলতে পারলে cos 2π এর ভ্যালু বলো। cos 2π এর ভ্যালু কত? আর cos 2π হয়ে যাচ্ছে 1, ঠিক আছে। হচ্ছে আর হচ্ছে কোনটা বলি, sin 4π। cos 4π হচ্ছে 1 আর sin 4π হচ্ছে 0, তাই তো। 4π মানে আর কিছুই না, শূন্য। cos শূন্য হচ্ছে শূন্য, sin শূন্য, এই cos শূন্য হচ্ছে 1, sin শূন্য হচ্ছে শূন্য। তাহলে এখানে 1 মাইনাস 1 কি হবে? 0। এই দুটো বেসিক্যালি তো সেম, 4π ডিগ্রি আর 0 ডিগ্রি তো সেমই, তো গেল, ক্যান্সেল আউট, সেম একই। sin 4π sin 0 দুটো সেমই তো, ক্যান্সেল আউট হয়ে গেল। পড়ে থাকলো এইটা 2π/ω তাহলে আলটিমেটলি ω/8π তাহলে W হচ্ছে অ্যাভারেজ এনার্জি লস, W ইকুয়াল টু হচ্ছে ω/E0/2π, এখানে E0 স্কোয়ার চলে আসবে, আর D2 টা কি? D2 হচ্ছে এপসিলন ডবল ড্যাশ E0, তো সেই টার্মে লিখে ফেললাম। ওমেগা তাহলে কি দেখা যাচ্ছে? এপসিলন ডবল ড্যাশের সাথে কিন্তু ভ্যারি করছে। এপসিলন ডবল ড্যাশটা আবার কার সাথে ভ্যারি করে? কার উপর ডিপেন্ডেন্ট? সাইন ডেল্টার উপর, ঠিক আছে। এই সাইন ডেল্টাটাকে লস ফ্যাক্টর বলা হয়, আর ডেল্টাটাকে লস অ্যাঙ্গেল বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ওই ডাইইলেকট্রিক লস অ্যান্ড রিল্যাক্সেশন টাইম বলেও একটা টপিক আছে। আচ্ছা, টোটাল পোলারাইজেশন, একটা স্ট্যাটিক ফিল্ডে টোটাল পোলারাইজেশন, আমি স্ট্যাটিকের জন্য এস দিচ্ছি, সেটা হচ্ছে কি পিই, পিএ, পিডি। তার মধ্যে পিই আর পিএ ডাজ নট এফেক্ট ফর লসেস, ঠিক আছে। কারণ কি? কারণ আমরা যখনই ইলেকট্রিক ফিল্ড, যে আমরা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা দিচ্ছি ডাইইলেকট্রিকের এই পোলারাইজেশনের জন্য, সেই এক্সটার্নাল ফিল্ড যখনই আমরা অফ করছি, সাথে সাথে ইলেকট্রনিক আর অ্যাটমিক পোলারাইজেশনের এফেক্ট গুলো কিন্তু সাথে সাথে রিমুভ হয়ে যাচ্ছে। যেটা রিমুভ হয় না, এইটা রিমুভ হয় না, এটা রিমুভ হতে টাইম, ঠিক আছে। এই যে টাইম লাগে, তার কারণ, মানে তার কারণটা বলছি কি, মানে এটা টাইম লাগে তার, সেই কারণে পিএস মানে টোটাল স্ট্যাটিক আমার যে পোলারাইজেশন, সেটা আমার যে ইয়েটা একটা সার্টেন টাইমের পরে যে একটা ফাইনাল ভ্যালু থাকে, মানে ফাইনাল ভ্যালুটা থেকে যায়, ঠিক আছে, মানে সেটাও কমতে টাইম লাগে। আচ্ছা, তো এই যে আমার ইলেকট্রনিক আর অ্যাটমিক পোলারাইজেশন, এটা আমার ইনস্ট্যান্টেনিয়াসলি কিন্তু ঘটে, ঠিক আছে। কিন্তু আমার এই যে ডাইপোলের জন্য যে আমার এফেক্টটা, সেটা কিন্তু আমার
মানে আবার কমতে মোটামুটি 10⁻³ সেকেন্ড থেকে কয়েকদিনও লেগে যেতে পারে। তো স্বাভাবিকভাবে ইনস্ট্যান্টেনিয়াসলি যখন কমছে না, একটা টাইম লাগছে, সেই টাইম তখনই আমার রিল্যাক্সেশন টাইম কনসেপ্টটা চলে আসছে, মানে ফ্যাক্টরটা আসবে যে একটা টাইম পরে যখন কমছে রিল্যাক্সেশন টাইম তো তখনই ইন্ট্রোডিউস হয়ে যাচ্ছে, ঠিক আছে? রিল্যাক্সেশন হতে যে টাইমটা লাগে 1/E যেটা। যাই হোক, তো ডাইপোল গুলো প্র্যাকটিক্যালি কি হয়, ফ্রি হয় না, ঠিক আছে? তারা কিন্তু ল্যাটিসের সাথে ইন্টারঅ্যাক্ট করে এবং ইন্টারঅ্যাক্ট করতে করতে তাদের যে ওরিয়েন্টেশন গুলো সেটা কিন্তু চেঞ্জ হতে থাকে। এবার এই যে ওরিয়েন্টেশন গুলো যখন চেঞ্জ হয়, ওরিয়েন্টেশন চেঞ্জ হওয়া মানেই হচ্ছে কিন্তু আমার ক্যাটায়ন পজিশন চেঞ্জ হওয়া। এবং এই যে ইন্টারাকশনটা এটা কিন্তু মানে মানে কি বলবো, এই ইন্টারাকশনটা রিপ্রেজেন্ট করাই হয় হচ্ছে অ্যাক্টিভেশন বেরিয়ার দিয়ে, দুখানা সাইডের অ্যাক্টিভেশন বেরিয়ার দিয়ে। যাই হোক, আমরা একটা ছবি না, এই যে একটা করি যে দুখানা আমার ইকুইলিব্রিয়াম সাইড আছে, এ বি, দুদিকে দুটো সাইড, ঠিক আছে? ওয়ান ডাইমেনশনাল আমি ধরছি, ঠিক আছে? ওয়ান ডাইমেনশনাল ক্যাটায়ন, ফর ক্যাটায়ন ইন সলিড ওয়ান ডাইমেনশনে আমার দুটো সাইড হচ্ছে এ বি। অ্যাক্টিভেশন বেরিয়ার যার হচ্ছে ফাই, ঠিক আছে? আচ্ছা, আমি যদি এখানে আঁকি, এই তো আমার এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, আমি দুটো সাইডে এ বি ধরেছি। আচ্ছা, এটা যদি আমার অরিজিন হয়, আমার মাইনাস এ এটা, আর এটা প্লাস এ, টোটাল ডিস্টেন্স আমার হচ্ছে 2a। যাই হোক, আর এটা আমার হচ্ছে কি বললাম, অ্যাক্টিভেশন বেরিয়ার ফাই। আমার ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এদিকে। কি হবে এবার? ফার্স্টে হচ্ছে ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড যখন থাকবে না, দুটো সাইডেই যে আয়ন গুলো সেগুলো ইকুয়াল এনার্জি বেরিয়ার ফেস করবে, ঠিক আছে? আয়ন্স গুলো বেরিয়ারে হিট করবে, তাদের থার্মাল মোশন যেহেতু আছে স্বাভাবিকভাবে বেরিয়ারে হিট করতে থাকবে। কিসের, কোন ফ্রিকোয়েন্সিতে? ল্যাটিস ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিতে, মোটামুটি 10⁻13 হার্টজ, যেটাকে আমরা বলি ডিভাই ফ্রিকোয়েন্সি। এবার মানে প্রত্যেকটা যে অ্যাটেম্প্ট গুলো হচ্ছে, এই বেরিয়ার ক্রস করার যে অ্যাটেম্প্ট গুলো, প্রত্যেকটা অবশ্যই সাকসেসফুল হবে না, ঠিক আছে? থার্মাল এনার্জি অবশ্যই চেষ্টা করছে এই বেরিয়ারটাকে কিন্তু করতে, ক্রস করার জন্য, কিন্তু প্রত্যেকবার সেটা মানে কন্ডিশন গুলো না মানলে তো সেটা সাকসেসফুল হবেই না আর কি, ঠিক আছে? তো এইটার জন্য যেটা হয়, আয়ন গুলো মানে ব্যাক অ্যান্ড ফোর্থ আর কি মোশন ওদের হতে থাকে, ঠিক আছে? দুখানা যে আর কি এই যে পজিশন গুলো রয়েছে, দুখানা ভ্যালি পজিশনের মধ্যে ব্যাক অ্যান্ড ফোর্থ আর কি ইয়েগুলো, মোশনটা হতে থাকে, যার প্রবাবিলিটি পার মানে পার সেকেন্ডে, ঠিক আছে? এটা কিন্তু প্রবাবিলিটি পার সেকেন্ড। এইটাকে আমি যদি স্মল পি দিয়ে লিখি, এটা হচ্ছে নিউ e⁻⁻⁵ এইরকম প্রবাবিলিটিতে। এটা অবশ্যই কিন্তু নো ইলেকট্রিক ফিল্ডের সময়, কিন্তু যখন কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, এই প্রবাবিলিটিতে ওর কিন্তু মোশনটা থাকে, ঠিক আছে? নিউটা কি এখানে? নিউটাকে বলা হয় জাম্পিং ফ্রিকোয়েন্সি, জাম্পিং ফ্রিকোয়েন্সি। এটাকে যদি ভেঙে আরেকটু বলি কথাটা, জাম্পিং ফ্রিকোয়েন্সিটা আর কিছুই না, প্রবাবিলিটি দ্যাট ions will hit the barrier per second। এটা মোটামুটি 10⁻12 হার্টজ। এইবার আমি একটা ডিসি ইলেকট্রিক ফিল্ড আমি অ্যাপ্লাই করলাম অ্যালং এ টু বি, আমি এখানে ছবিতে এঁকে দেখিয়েছি। তাহলে আমার পোটেনশিয়াল
বেরিয়ার ফর আয়ন এ সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে আমার কমে গেল, কিন্তু আমি তো ওই ডিরেকশন থেকে ইলেকট্রিক ফিল্ডটা দিচ্ছি। দেখো এইটা পোটেনশিয়াল বেরিয়ার ফর আয়ন বি, এটা কিন্তু বেড়ে যাবে, পোটেনশিয়াল বেরিয়ারটা প্লাস হয়ে গেল ইউ এ। দেখো পোটেনশিয়াল বেরিয়ার কিন্তু বি এরটা হাই হয়ে গেল। আমি তাহলে এবার যদি ছবিটা আঁকি, দেখো বি এর ক্ষেত্রে আমার পোটেনশিয়াল বেরিয়ারটা হাই হয়ে গেল, মানে এইটা আরো নিচে নেমে যাচ্ছে পোটেনশিয়াল বেরিয়ার, তো এইটাই ঠিক আছে, এই লেভেলটা ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আমার কি হলো, আমি কালার দিয়ে আঁকি। এই ব্যাপারটা হলো, মানে এর ক্ষেত্রে পোটেনশিয়াল বেরিয়ারটা কমে গেল মাইনাস হয়ে, বেরিয়ারটা আর কি এইটুকু হয়ে গেল। আর বি এর ক্ষেত্রে পোটেনশিয়াল বেরিয়ারটা বেড়ে গেল, তাই প্লাস, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি যে আয়ন গুলো কোন দিক থেকে কোন দিকে যাবে, বি থেকে এ এর দিকে যেতে প্রেফার করবে না এ থেকে বি এর দিকে যেতে প্রেফার করবে, ছবিটা দেখেই বলো। বা মানে এর দিকে যেতে বলছি না, বি তে থাকতে প্রেফার করবে আয়ন গুলো না এ তে থাকতে প্রেফার করবে। ঠিক আছে, এইটা জানার জন্য আমি যদি দেখি যে probability for ions moving from A to B, সেটাকে আমি পি এ বি দিয়ে লিখছি। নিউ আমার ফাই এর জায়গায় আমার কি হবে, ফাই মাইনাস কিউ এ ই বাই কেটি, এটাকে আমি লিখবো পি ইন্টু ই টু দি পাওয়ার কিউ এ ই বাই কেটি। কিভাবে লিখলাম আশা করি বুঝতে পেরেছো। এটাকে নিউ ই টু দি পাওয়ার মাইনাস ফাই কেটি ইন্টু নিউ ই টু দি পাওয়ার মাইনাস কিউ এ ই বাই কেটি। এবার নিউ ই টু দি পাওয়ার মাইনাস ফাই কেটিটা হচ্ছে, ফাই বাই কেটিটা হচ্ছে পি, আগে একদম প্রথমে লিখেছিলাম সেটা, ইন্টু এইটা লিখলাম। এবার উল্টোটা আমি আর লিখছি না, প্রবাবিলিটি ফর আয়ন্স মুভিং ফ্রম বি টু এ, এটা হচ্ছে বি, বি টু এ, এটা কি হবে, পি বি এ দিয়ে যদি লিখি, সেটা কি দাঁড়াচ্ছে, পি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কিউ এ বাই কেটি। তাহলে কি দেখা যাচ্ছে, পি এ বি ইজ গ্রেটার দেন পি বি এ। তাহলে এটার মানেটা কি, যে আয়ন গুলো কিন্তু এ থেকে বি তে যেতে প্রেফার করবে বেশি, তাই তো ইলেকট্রিক ফিল্ডের জন্য। এবার তাহলে বলো এ থেকে বি তে যদি প্রেফার করে বেশি, তাহলে কোন, এ তে থাকার প্রবাবিলিটি বেশি হবে না বি তে থাকার প্রবাবিলিটি বেশি হবে। এইবার কোশ্চেনের উত্তরটা দাও, আমি অনেকটা এগিয়ে দিলাম। বলো। বি তে থাকা উচিত, কারণ কি এ থেকে বি তে যেতে বেশি প্রেফার করছে, তার মানে বি তে থাকার প্রবাবিলিটিটা বেড়ে যাচ্ছে। এবার হচ্ছে রেট ইকুয়েশন at a particular instant. dNA dt minus NA PAB plus NB PBA, এটা এর ক্ষেত্রে হচ্ছে এ থেকে কমছে বলে মাইনাস, কিন্তু ঠিক আছে।
আচ্ছা, আর হচ্ছে ডিএনবি ডিটি, সেটা হচ্ছে এনএ পিএবি মাইনাস এনবি পিবিএ, এক্ষেত্রে এইটা মাইনাস। তো ডিডিটি অফ এনবি মাইনাস এনএ যদি করি তাহলে আসে হচ্ছে 2na পিএবি মাইনাস এনবি পিবিএ। ভ্যালুগুলো যদি বসাই, 2na পিএবির ভ্যালু হচ্ছে পি ইন্টু ই টু দি পাওয়ার কিউএই বাই কেটি, আর এদিকে 2nb পিবি এর ভ্যালু হচ্ছে পি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কিউএই বাই কেটি। সেখান থেকে আমি কি পাচ্ছি, 2na পি, আচ্ছা ওটাকে আমি সিরিজে ভেঙে দিচ্ছি, 1 প্লাস কিউএই বাই কেটি, আর হায়ার টার্ম গুলো লিখলাম না, মাইনাস 2nb পি, এটাকেও সিরিজে ভাঙছি, 1 মাইনাস কিউএই বাই কেটি। এটা কেন সিরিজে ভাঙতে পারলাম লিখে দিতে হবে কিন্তু, সিন্স কিউএই কেটির থেকে অনেকটা অনেকটা ছোট, যার জন্য আমি হায়ার অর্ডার টার্ম গুলো আর নিলাম না। ঠিক আছে, এইটাই বা কেন হলো, এইটা হলো কারণ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক যে এনার্জিটা কিউএই, সেইটা কিন্তু থার্মাল এনার্জির থেকে অনেক অনেক ছোট। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে এদিকে ডিডিটি অফ এনবি মাইনাস এনএ ইকুয়াল টু কি পাচ্ছি, মাইনাস 2p এনবি মাইনাস এনএ প্লাস 2p এনবি প্লাস এনএ কিউএই বাই কেটি। আবার পাচ্ছি হচ্ছে মাইনাস 2p এনবি মাইনাস এনএ মাইনাস এন কিউএই বাই কেটি। এনবি প্লাস এন, এটা হচ্ছে এন, তাই এটা, আর পিটা তো কমন নিয়ে নিয়েছি। এইবার আমি দুদিকে ইন্টিগ্রেশন করে দিই। ওপরে আছে ডি অফ এনবি মাইনাস এনএ, ঠিক আছে, নিচে ডিটিটাকে আমি ডান দিকে নিয়ে যাব, আর এই এন দিয়ে টার্মটাকে আমি পুরো এই বাদিকে নিয়ে চলে এলাম। ঠিক আছে, এনবি মাইনাস এনএ মাইনাস এন কিউএই বাই কেটি, আর এদিকে আছে হচ্ছে মাইনাস 2p ইন্টু ডিটি। এবার আমি যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমি এইটা পাচ্ছি, ln অফ এনবি মাইনাস এনএ মাইনাস এন কিউএই বাই কেটি মাইনাস এদিকে 2pt প্লাস, যেহেতু ইনডিফিনিট ইন্টিগ্রাল তাই একটা কনস্ট্যান্ট, আমি ln এর ফর্মে কনস্ট্যান্টটা নিলাম। এবার lnটাকে যদি আমি তুলি তাহলে এনবি মাইনাস এনএ মাইনাস এন কিউএই বাই কেটি, এটা হচ্ছে আমার ই টু দি পাওয়ার মাইনাস 2p0t। একবার আর কি সিটার সাথে এইটা নিয়ে p0 আর কি করে নিলাম। ঠিক আছে, একসাথে আর কি করে নিলাম। এইবার তাহলে আমার এন পি মাইনাস এন এ ইকুয়াল টু কি হচ্ছে, এন কিউ এ ই, এটা কিউ এ বাই কে টি প্লাস টি ই টু দি পাওয়ার মাইনাস 2p0t। তাহলে এবার দেখো, অ্যাট টি ইকুয়াল টু 0 টাইমে, যখন আমার কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, ঠিক আছে, আমার টি ইকুয়াল টু 0 টাইম মানে তো মানে তখন আমি ইলেকট্রিক ফিল্ডটা তখন চালু করিনি, টি ইকুয়াল টু 0, তখন টি যদি আমি 0 বসাই তাহলে খেয়াল করে দেখবে এন বি মাইনাস এন এ ইকুয়াল টু 0 হয়ে যাবে, সমান হয়ে যাবে। সেটা কত হবে, এন বি ইকুয়াল টু এন এ ইকুয়াল টু এন বাই 2। এটা হচ্ছে ইনিশিয়াল কেসের ক্ষেত্রে, যখন আমার কিন্তু ই ইকুয়াল টু 0 অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড আমি দিইনি। ঠিক আছে, তাহলে এইটা আমার একটা বাউন্ডারি কন্ডিশন হয়ে গেল, মানে এন বি আর এন এ তার ভ্যালু হচ্ছে এন বাই 2। তাহলে সেটা আমি এবার বসাবো, এন বাই 2 মাইনাস এন বাই 2, এটা হলো এন কিউ এ ই বাই কে টি প্লাস সি
ই টু দি পাওয়ার, এটা তো শূন্য হয়ে গেছে, মানে এটা টি ইকুয়াল টু জিরোতেই চলছে কিন্তু, ঠিক আছে, বাউন্ডারি কন্ডিশনটা বের করার জন্য। তো সেখান থেকে আমি কিন্তু সি এর ভ্যালু, কনস্ট্যান্টের ভ্যালুটা পেয়ে যাব, এন কিউ এ ই বাই কেটি। এদিকেও শূন্য, এদিকেও এটা সি হয়ে যাচ্ছে, তাহলে সি ইকুয়াল টু -8। এইবার এটা আমি অরিজিনাল এইখানটায় বসাবো, ঠিক আছে, অরিজিনাল যদি এই জায়গাটায় বসি তাহলে সি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, সেটাই আমি বসাবো। এন বি মাইনাস এন এ ইকুয়াল টু এন কিউ এ ই বাই কেটি। তো কমন নিলাম, তাহলে সেখান থেকে প্রথমটা থেকে 1 পড়ে থাকছে, আর এখানে সি ই টু দি পাওয়ার -2p0t, তো তাহলে সি এর ভ্যালু তো এইটা মাইনাস আছে সামনে, তাই মাইনাস দিলাম ই টু দি পাওয়ার -2p। আর এবার আমার ওরিয়েন্টেশনাল যে পোলারাইজেশনটা পি অফ ডি, সেটা এন বি মাইনাস এন এ কিউ এ, ভ্যালু যদি বসাও এন কিউ স্কোয়ার এ স্কোয়ার ই বাই কেটি ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার এইটা, ঠিক আছে, তাহলে পিজি এইটা পেলাম। আর রিল্যাক্সেশন টাইম টাও দিয়ে যদি লিখি 1/2, রিল্যাক্সেশন টাইমের ফর্মুলা লিখতে গেলে তাহলে এটা হয়ে যায় এন কিউ স্কোয়ার এ স্কোয়ার বাই কেটি ই 1 মাইনাস ই টু দি পাওয়ার -t/টাও, -t/টাও। এইভাবে তো রিল্যাক্সেশন টাইম গুলো লিখি, তো সেক্ষেত্রে আমার টাওটা তাহলে কি দাঁড়াচ্ছে, টাওটা দাঁড়াচ্ছে হচ্ছে 1/2p। এটা হচ্ছে রিল্যাক্সেশন, ঠিক আছে, তাহলে টাও ইকুয়াল টু 1/2p। পি এর ভ্যালুটা আমরা বসিয়ে দিই, বাকি রাখবো কেন, তাহলে নিউ ইকুয়াল টু মাইনাস ই টু দি মাইনাস 5/kt, তো 1/2 নিউ ই টু দি পাওয়ার প্লাস 5/kt, সেটা আবার হয়ে গেল টাও জিরো ই টু দি পাওয়ার 5/kt। টাও জিরো যেখানে হচ্ছে 1/2, ঠিক আছে। এখানে কিছু জিনিস যেটা দেখার সেটা হচ্ছে যে রিল্যাক্সেশন টাইম, এটা এটা কি করে, এটা হচ্ছে আর কিছুই না যে ডাইইলেকট্রিক মেটেরিয়ালের যে বেরিয়ারটা বা ডাইইলেকট্রিক মেটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্স একটা কিন্তু এইটা, মানে এটা রিল্যাক্সেশন টাইম এটা বহন করে, ঠিক আছে। আচ্ছা, আর কি, যে ডাই মানে লো অ্যাক্টিভেশন বেরিয়ার আর হাই টেম্পারেচারে যদি আমরা দিই, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ডাইভার গুলো এদিক ওদিক ফ্লিপ হতে থাকবে ইজিলি, ঠিক আছে। আর কি, আর হতে রিল্যাক্সেশন টাইম তোমার মানে ইমাজিনারি ডাইইলেকট্রিক ফাংশনের যে ইমাজিনারি পার্ট, সেই ইমাজিনারি পার্টটা থেকে কিন্তু অবটেন করা যায় ডাইইলেকট্রিক মডিউলাস লস পিক এগুলো। আর টাও ইকুয়াল টু টাও জিরো ই টু দি পাওয়ার 5/kt, এটা কি, এটা আর কিছুই না, এটা আরএনিয়াস টাইপের একটা প্লট আর কি, ঠিক আছে। আর কি, আর এখান থেকে সেইভাবে কিছু বলার নেই, এখান থেকে কি বলা যেতে পারে। হ্যাঁ, আরেকটা যেটা হচ্ছে ওই ডাইপোল, যে ডাইপোল মোমেন্ট গুলো, সেগুলো ওই যে মানে ফিল্ডের দিকে প্যারালেল আর অ্যান্টি প্যারালেল দিকে যে ইয়ে হচ্ছে ডিরেকশনে, সেইটা এখান থেকে বলা যেতে পারে। এই জিনিসটা পিডি ইকুয়াল টু, তো এইটা বেরোলো, এইটাকেই এইভাবে লেখা যায়, মানে এই পার্টটাকে পিডিএস যদি লিখে দিই, ডিএসটা কি আমি বলছি, পিডিএসটা হচ্ছে কিছুই না, স্যাচুরেশন অফ ডাইপোল পোলারাইজেশন, ঠিক আছে, এইটা এস ফর স্যাচুরেশন। তাহলে আমি যদি পিডি অফ টি, এটাকে আমি যদি, এইটা তো লিখলাম 1 মাইনাস ই টু দি পাওয়ার -t/টাও,
তাহলে সেটা হচ্ছে পিডিএস মাইনাস পিডিএস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও। ঠিক আছে, তাহলে পিডিএস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও সেটা কি আসছে? এটা আসছে হচ্ছে পিডিএস মাইনাস পিডি অফ টি। পিডিএসটা আমি লিখে দিই, এটা কি? এটা হচ্ছে স্যাচুরেশন ভ্যালু অফ পিডি, মানে ডাইপোলার পোলারাইজেশন। তাও জানো, রিল্যাক্সেশন টাইম। আচ্ছা, এইবার তাহলে আমি যদি দেখি ডিপিডি ডিটি যদি হয়, তাহলে 1/টাও পিডিএস ই টু দি পাওয়ার টি বাই টাও। 1/টাও যদি কমন নিই, তাহলে পিডিএস মাইনাস পিডি টি আসে। এই যে মানে এইটা, এই যে এই ভ্যালুটা বার করেছিলাম না, সেইটাই এখানে বসালাম। এইবার ডি ইকুয়াল টু হচ্ছে এপসাইলন ইন্টু ই। ঠিক আছে, আচ্ছা ডি এর ভ্যালুটা যদি বসে ই প্লাস 4 পাই পি ইকুয়াল টু এপসাইলন ইন্টু ই, তাহলে 1 + 4 পাই পি বাই ই ইকুয়াল টু হচ্ছে এপসাইলন দাঁড়াচ্ছে। তাহলে 4 পাই পি ইকুয়াল বাই ই, সেটা হচ্ছে দাঁড়াচ্ছে এপসাইলন -1। তাহলে পি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? পি ইকুয়াল টু দাঁড়াচ্ছে এপসাইলন -1/4 পাই ইন্টু ই। এটা হচ্ছে এপসাইলন ই এ -1/4 পাই ইন্টু ই। এটা লিখলাম কেন? এটা হচ্ছে আর কিছু না, ইলেকট্রিক আর অ্যাটমিক কন্ট্রিবিউশনের জন্য যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ইনস্ট্যান্টেনিয়াস পোলারাইজেশন, আর কিছু। ঠিক আছে, তাহলে এইবার পিডিএস সেটা কি? ভিএস মাইনাস পিই প্লাস পিএ। তাহলে ইএস -1/4 পাই ই, এটা স্যাচুরেশন দিয়ে লিখে দিলাম, মাইনাস এইটা তো আমরা পেলাম হচ্ছে এইটা, দুটো কন্ট্রিবিউশন, মানে -1 তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এপসাইলন এস এপসাইলন মাইনাস এপসাইলন ইএ বাই 4 পাই ইন্টু ই। এপসাইলন এসটা কি? এপসাইলন এসটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিক কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে ডিপিডি ডিটি আমি যদি করি, তাহলে 1/টাও এপসাইলন এস মাইনাস এপসাইলন ইএ বাই 4 পাই ই জিরো ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস ইডিটি। ইটা এখানে হচ্ছে ই জিরো ই টু দি পাওয়ার আই ওমেগা টি। ঠিক আছে, ইটার ভ্যালুটা বসি, তাহলে ইএস মাইনাস এই এপসাইলন এস মাইনাস এপসাইলন ইএ, এটা হচ্ছে 4 পাই/4 পাই টাও ই জিরো ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস হচ্ছে পি অফ পিডি অফ টি বাই টাও, ভেঙে দিলাম। এবার আমি যদি ইন্টিগ্রেশন করে যাই, তাহলে হচ্ছে পি ডি অফ টি সি টি বাই টাও প্লাস 1/4 পাই এপসাইলন এস মাইনাস এপসাইলন ইএ ই জিরো ই টু দি পাওয়ার আই ওমেগা টি। নাও পিডিটি ইকুয়াল টু, এই সরি, ডিপিডিটি ডিটি, এটা হচ্ছে পিডিএস অফ টি মাইনাস পিডি অফ টি বাই টাও।
PD of T, এটা হচ্ছে, সেটাকে আমরা পোলারাইজেশন, যে কোনো পোলারাইজেশনকে আমরা পোলারাইজিবিলিটি দিয়ে লিখতে পারি, সেটা আবার ওমেগার হচ্ছে ফাংশন, পোলারাইজিবিলিটি ইন্টু ই অফ টি। এটা হচ্ছে আলফা ডি ওমেগা, ইটা হচ্ছে E0 e⁻i ওমেগা টি নিয়েছি সেইটা। এটা হলো PDS টা কি করব, এটা হচ্ছে আলফা ডি, স্যাচুরেশন তো ওমেগার কোনো ইয়ে নেই, 0 e⁻t, তাহলে আলফা ডি অফ 0 E0 e⁻i ওমেগা টি। আলফা ডি অফ 0 এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক, ওমেগার ওপর ডিপেন্ডেন্সি নেই, মানে হচ্ছে স্ট্যাটিক পোলারাইজেশন, সরি আলফাতে পোলারাইজিবিলিটি। তো ডিডিটি অফ, এবার আমি যদি বসিয়ে দিই ভ্যালুগুলো, E0 i ওমেগা টিটা কমন নিয়ে নিচ্ছি। এর দুটো কেটে গেল, E0 i ওমেগা টি, E0 i ওমেগা টি। এটাই, তাওটা এর পাশে নিয়ে এলাম। আলফা ডি ওমেগা এটাকে কমন নিলাম, এবার থেকে এনে 1 হয়ে গেল একটা, আর এদিকে পড়ে রইল আলফা ডি অফ 0। তাহলে আলফা ডি অফ ওমেগা, সেটা কত পেলাম, আলফা ডি অফ 0, এটা। আর পোলারাইজিবিলিটিটাকে কিভাবে লেখা যায়, এপসাইলন ইন্টু সাসেপ্টিবিলিটি। তাই আলফা ডিটাকে আমি লিখছি এপসাইলন 0 ইন্টু কাই ডি ওমেগা, এটাকে আমি লিখছি কাই ডি অফ 0 1 প্লাস আই ওমেগা টাউ। এখান থেকে আমার সাসেপ্টিবিলিটিটা আসছে, ঠিক আছে। এপসাইলন অফ ওমেগা এপসাইলন ইএ প্লাস এপসাইলন 0 মাইনাস এপসাইলন ইএ প্লাস 1 প্লাস আই ওমেগা টি, ঠিক আছে। এটা কেন এলো, সিন্স n স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস কাই, এটা এপসাইলন, তার মানে কাই ডি ওমেগা ইকুয়াল টু এপসাইলন ওমেগা মাইনাস এপসাইলন ইএ, আর কাই ডি 0 মানে হচ্ছে এপসাইলন 0 মাইনাস এপসাইলন ইএ হচ্ছে ইলেকট্রনিক আর অ্যাটমিক এনার্জি, সেখান থেকে আমার এই জিনিসটা কিন্তু এনটা এখানে কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মনে রাখতে। তাহলে আমি এটা লিখতে পারি এপসাইলন অফ ওমেগা এপসাইলন ইএ প্লাস এপসাইলন এস মাইনাস এপসাইলন ইএ বাই 1 প্লাস আই ওমেগা, কিছুই নেই, এপসাইলন 0টা এপসাইলন এস লিখলাম। এপসাইলনটাকে আমি এইভাবে লিখতে পারি এপসাইলন ড্যাশ মাইনাস আই ওমেগা
এপসিলন ডবল ড্যাশ মাইনাসটা কিন্তু হচ্ছে ওই একই কারণে ডিটা ই এর থেকে কিন্তু ল্যাগ করে। আচ্ছা, সেই ভ্যালুটা বসালাম এইখানে, এটা ছিল তো এটা বসে গেল। আর হচ্ছে ই এস এপসিলন এস মাইনাস এপসিলন ই এ বসলো। আর এদিকে হচ্ছে 1 মাইনাস আই ওমেগা টি 1 প্লাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ার। আমি ওপর নিচে 1 মাইনাস আই ওমেগা টি দিয়ে গুণ করলাম, তাই নিচটা আমার যেমন ভাবে ওই ইয়েগুলো করতাম কমপ্লেক্স নাম্বারের ক্যালকুলেশন গুলো নিচটাকে রিয়েল করি। এবার আমরা ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্ট যদি কম্পেয়ার করি, কম্পেয়ারিং কম্পেয়ারিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট, কি পাবো? এপসিলন ড্যাশ ওমেগাটাকে এটা কি পাবো? এটা ইএস মাইনাস ই এ প্লাস ওমেগা স্কোয়ার টাউ স্কোয়ার। এপসিলন ডবল ড্যাশটা কি পাবো? ইএস মাইনাস ই এ 1 প্লাস ওমেগা স্কোয়ার টাউ স্কোয়ার ওমেগা টাউ। এটাকে বলে ডিবাই ইকুয়েশন। ডিবাই ইকুয়েশন তোমাদের কি করিয়েছে বা আছে? মানে করিয়েছে কি? বেশ, ঠিক আছে, আমি এই অবধি রাখলাম। এইটারও কিছু কিছু, এইটার আরো ক্যালকুলেশন আছে। এগুলো ক্যালকুলেশন, বোঝার সেভাবে কিছু নেই, এগুলো তোমাদের ক্লাসে করালেও আশা করি বুঝতে পারবে। আর আরেকটা যেটা হচ্ছে তোমাদের ফেরো ইলেকট্রিসিটি ব্যাপারটা রয়েছে, দেখলাম সিলেবাসেই রয়েছে। তো দেখো, পাইরো ইলেকট্রিক বলে একটা জিনিস হয়, ফেরো ইলেকট্রিক একটা হয়, পিজো ইলেকট্রিক বলে একটা। এদের হচ্ছে ইনভার্সন সিমেট্রি গুলো এদের থাকে। পিজো ইলেকট্রিক ক্রিস্টাল গুলো কি, এরা কিন্তু এক্সটার্নালি যদি আমি একটা স্ট্রেন অ্যাপ্লাই করি, সেইটা দিয়ে এদেরকে কিন্তু পোলারাইজ করা সম্ভব। ঠিক আছে, এটার মানেটাই হচ্ছে আর কিছু না, এদেরকে যদি আমরা একটা ইলেকট্রিক ফিল্ডে রাখি, এদের মধ্যে স্ট্রেন দেখার মানে ডিফরমেশন কিন্তু হবে, এবং এই স্ট্রেনটা হচ্ছে প্রপোর্শনাল টু ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, এবং এই আমি যদি তাহলে এই ফিল্ডের সাইনটা যদি চেঞ্জ করি, ডিরেকশন চেঞ্জ করি, এই কিন্তু এই স্ট্রেনের আমার ডিরেকশনটাও মানে সাইনটাও কিন্তু চেঞ্জ হবে। আচ্ছা, এবার ডিফরমেশন যেহেতু হচ্ছে, তার মানেই স্যাম্পেলটা আমার যে পিজো ইলেকট্রিক যেটা আমি বলছি ক্রিস্টালটা, কিন্তু ভলিউমটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। পাইরো ইলেকট্রিক ক্রিস্টাল কি? পাইরো ইলেকট্রিক ক্রিস্টাল গুলো কিন্তু স্পন্টেনিয়াসলি পোলারাইজ করা যায়। আর আগে একটা যেটা বললাম যে ওই পিজো ইলেকট্রিকটা বললাম না, ওইটা হচ্ছে 20 পয়েন্ট গ্রুপ, যেগুলো সেইগুলো হচ্ছে এই পিজো ইলেকট্রিক প্রপার্টি গুলো দেয়। আর এদের হচ্ছে পয়েন্ট গ্রুপ সিমেট্রি হচ্ছে সিএন আর সিএনভি, যেটা এন হচ্ছে 1 2 3 4 6 5 ফোল্ড তো হয় না, 1 2 3 4 6, আর সিএনভি সেখানে হচ্ছে এন ইকুয়াল টু 2 3 4 6, আর একটা হচ্ছে C1H। এগুলো কি তোমাদের সিমেট্রি কি পড়েছো গ্রুপ থিওরিতে? মানে এখন অব্দি ঠিক আছে, ঠিক আছে, এগুলো অতটা তাহলে জানার দরকার নেই। এবার আসি যেটা হচ্ছে ফেরো ইলেকট্রিসিটি, তোমাদের যেটা রয়েছে ফেরো ইলেকট্রিক ক্রিস্টাল গুলো কি, এরা কিন্তু স্পন্টেনিয়াস পোলারাইজেশনের ভেরিয়েশন শো করে উইথ দ্য অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। এবং আমি যদি ফিল্ডের ডিরেকশন রিভার্স করি, এটা এই ঘটনাটা কিন্তু রিভার্সও করা যায়। ঠিক আছে, আরেকটা কথা, প্রত্যেকটা ফেরো ইলেকট্রিক ক্রিস্টাল কিন্তু পিজো ইলেকট্রিক বিহেভিয়ারটাকে শো করে, কিন্তু প্রত্যেকটা পিজো ইলেকট্রিক কিন্তু আবার ফেরো ইলেকট্রিক নয়, এটা মনে রেখো। যেমন উদাহরণ হলো কোয়ার্জ হচ্ছে পিজো ইলেকট্রিক, কিন্তু ইটস নট আ ফেরো ইলেকট্রিক। ঠিক আছে, ফেরো ইলেকট্রিকের মধ্যে রসেল সল্ট আছে,
তারপর তোমাদের সিলেবাসে যেটা দেওয়া আছে BATIO3 এইগুলো আছে, ঠিক আছে। আর কি বলা যায়, আচ্ছা ফেরো ইলেকট্রিক ক্রিস্টালের আবার দুখানা মেন গ্রুপ আছে, সেটা হচ্ছে ফেরো ইলেকট্রিক ক্রিস্টালস দুখানা গ্রুপ আছে, একটা হচ্ছে অর্ডার ডিসঅর্ডার গ্রুপ, ঠিক আছে। এটা হচ্ছে, এর এক্সাম্পল হচ্ছে KH2PO4, ঠিক আছে, আইসোমরফাস সল্ট আর কি। আর হচ্ছে ডিসপ্লেসিভ গ্রুপ, ঠিক আছে। এটা হচ্ছে আয়নিক ডিসপ্লেসমেন্ট, সিমেট্রিক ল্যাটিস পজিশনের থেকে আয়নিক ডিসপ্লেসমেন্ট হয়, সেটা মানে ল্যাটিস অর্ডারের থেকে কিন্তু প্রচন্ডই ছোট, ঠিক আছে। BATIO3 আমি যদি স্ট্রাকচারটা দেখি, এরকম তো। কালার দিয়ে এগুলো হচ্ছে বেরিয়াম, ঠিক আছে, বেরিয়াম আয়ন। এগুলো এই কর্নারে কর্নারে থাকে। Pa2+, এগুলো কিন্তু ফিক্সড। আর হচ্ছে আমার অক্সিজেন, আচ্ছা টাইটানিয়ামটা আগে পড়ে নি। টাইটানিয়াম মাঝে মাঝে একটা, এটা তীর চিহ্ন দিলাম কারণ হচ্ছে এইগুলো ফিক্সড, এগুলোর ওই জন্য তীর চিহ্ন নেই, কোন দিকে মুভমেন্ট, টাইটেনিয়ামের ওপর দিকটা মুভমেন্ট হবে, ঠিক আছে, ওই জন্য আমি তীর চিহ্নটা অলরেডি দিয়ে রাখলাম। Pi4+, ঠিক আছে। আচ্ছা, এটা মোটামুটি যে ডিসপ্লেসমেন্টটা হয় 0.06 অ্যাংস্ট্রম, ঠিক আছে। এটাকে ডেল্টা 3 দিয়ে যদি লিখি, ডিসপ্লেসমেন্টটা 0.06, অপোজিট টু O2 এর গুলো আমি এখনো দেখাইনি, দেখাচ্ছি। O2-, ঠিক আছে। এটা হচ্ছে ফেসের সেন্টার গুলোতে থাকবে, ওইটা বডি সেন্টারে রয়েছে টাইটানিয়ামটা, এটা হচ্ছে ফেস গুলোর সেন্টার, এবং এদের মোশনটা, এটা উপরে ছিল, এদের মোশন কিন্তু নিচের দিকে, ঠিক আছে এইটা। এবার টপ আর বটম যে ফেসটা, সেইখানে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0.08 অ্যাংস্ট্রম, এটাকে ডেল্টা 1 দিয়ে লিখি, টপ অ্যান্ড বটম,
টপ অ্যান্ড বটম। আরেকটা যেটা হচ্ছে 0.06 অ্যাংস্ট্রম, সেটাকে আমরা ডেল্টা 2 দিয়ে লিখছি। এটা হচ্ছে আমার সাইড ফেস গুলো, 4টে সাইড ফেস, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে স্ট্রাকচার। আচ্ছা, তাহলে কি কি মোমেন্ট আর কি দিচ্ছে, কোনটা কোনটা কি কি আর কি কন্ট্রিবিউট করছে? O2 মাইনাস at top and bottom, তারা কন্ট্রিবিউট কি করছে মোমেন্ট? 2q1 ডেল্টা 1, ওদেরই এটা টপ অ্যান্ড বটম ডেল্টা 1 ধরেছি, সেটা কন্ট্রিবিউট করছে। কিউটা তো আমার ইলেকট্রনের হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19/c। আর আমার O2 মাইনাস অ্যাট সাইড ফেস, সে আমার যে যা কন্ট্রিবিউট করছে হচ্ছে 4টে ফেস আছে, তো তাই 4q1 ডেল্টা 2। q1 কেন লিখছি? কিউই তো ওটা, কিউ এগুলো, ঠিক আছে? q1 ঠিক। টু হয়েছে কারণ দুখানা ফেস আছে, আপার ফেস অ্যান্ড লোয়ার ফেস, টপ অ্যান্ড বটম। বাদ বাকি 4টে ফেসের জন্য 4s। আর হচ্ছে এগুলো তো O2 গেল। Ti4+ এর কন্ট্রিবিউশন কি হবে? 4q_d3, ঠিক আছে? ডেল্টা 3। তাহলে নেট মোমেন্ট যেটা, এগুলো ধরো এক একটা মোমেন্ট আর কি করলাম, তাহলে নেট মোমেন্ট মিউ বার, সেটা হচ্ছে 2q ডেল্টা 1, 4q ডেল্টা 2, 4q ডেল্টা 3 এর দিকে, ঠিক আছে? এবার ডেল্টা 2 আর ডেল্টা 3 এখানে কিন্তু সেম, তাহলে 2q ডেল্টা 1 প্লাস 8q ডেল্টা 2 দিয়েই আমি লিখে দিলাম, ঠিক আছে? আর হচ্ছে তাহলে 2qটা যদি কমন নিই, ডেল্টা 1 প্লাস 4 ডেল্টা 2, কিউ এর ভ্যালু 1.6 ইন্টু 10⁻⁻19, ঠিক আছে? আর ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 যদি 4 ডেল্টা 2 যদি করি, ওই ভ্যালুগুলো আমি লিখে দিয়েছি ওখানে, ওটা করলে আসবে 0.32 ইন্টু 10⁻, অ্যাংস্ট্রম তো -10 আর কি, 10⁻10 হচ্ছে কুলম মিটার। মোমেন্ট, তার মানে চার্জ ইন্টু ডিস্টেন্স, তো কুলম মিটার। আচ্ছা, তো আলটিমেটলি যা এলো 1.024 ইন্টু 10⁻⁻19, আর -10 মিলে -29। কে ডিরেকশনে, এটাও কে ডিরেকশন ইন্টু কুলম মিটার। সেন্টিমিটার ভেবো না কিন্তু, কুলম ইন্টু মিটার, ঠিক আছে? ক্যাপিটাল সি। আচ্ছা, ওটা হচ্ছে টেট্রাগোনাল সেল, ঠিক আছে? তো টেট্রাগোনাল সেলের ভলিউম আমি যদি বার করতে চাই, আমার এই যে ফেরো ইলেকট্রিক ফেজ, এটা কি মানে টেট্রাগোনাল সিমেট্রি ক্রিস্টাল স্ট্রাকচারে যায়, তো টেট্রাগোনালের জন্য আমার C/A যেটা হয়, এ হচ্ছে 3.98, মোটামুটি 1.012 হয়, ঠিক আছে? তো এবার সেইখানে আমি যদি ভলিউম আর কি বার করতে চাই, ভলিউম অফ টেট্রাগোনাল
টেট্রাগোনাল সেল এ কিউব, তো তাহলে এটা হচ্ছে 3.98 ছিল। সরি, হ্যাঁ, এটা এইদিকে টেট্রাগোনাল, আচ্ছা ওপরে হচ্ছে 4 টেট্রাগোনাল স্ট্রাকচারটা জানো তো, এই লম্বা টাইপের, মানে এ বি সেম, সিটা আলাদা। তো এ স্কোয়ার ইন্টু তার হাইটটা হচ্ছে 4.03 ইন্টু 10⁻, প্রত্যেকটাই অ্যাংস্ট্রমে রয়েছে, 3খানা রয়েছে, তাই -30 মিটার কিউব। ঠিক আছে, আচ্ছা। পোলারাইজেশন অ্যালং জেড এক্সিস, এটা হচ্ছে 1.024 ইন্টু এইটা বাই আমার যে ভলিউম, করে আসা হচ্ছে 0.16 কুলম্ব পার মিটার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা। আরেকটা জিনিস যেটা আছে, ডাইপোলার থিওরি, ফেরো ইলেকট্রিসিটির ডাইপোলার থিওরি। ঠিক আছে, ডাইপোলার থিওরি কিরকম ভাবে ফেরো ইলেকট্রিসিটিকে আর কি আহ, আর কি সাপোর্ট করছে। ইন্টারনাল ফিল্ড ইআই, এটা আমার ইন্টারনাল ফিল্ড ইআই, এইটা কি করে, এটা হচ্ছে আমার ডাইপোল গুলোকে ওরিয়েন্ট করতে সাহায্য করছে। ইআই কে কি লেখা যেতে পারে, ই প্লাস গামা পি, গামাটা যেখানে হচ্ছে ইন্টারনাল ফিল্ড কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা। এইটা থেকে বোঝা যাচ্ছে যে পোলারাইজেশন যদি লার্জার হয়, আমার ইন্টারনাল ফিল্ডও লার্জার হবে, পি তো পোলারাইজেশন। ঠিক আছে, এবং এই ইন্টারনাল ফিল্ডটা মানে একটা ডাইপোলকে সেই পোলারাইজেশনের ডিরেকশনে ওরিয়েন্ট করতে পারবে। ঠিক আছে, আচ্ছা। ওরিয়েন্টেশন পোলারাইজেশন ইন প্রেজেন্স অফ ইন্টারনাল ফিল্ড, সেটাকে কিভাবে লিখবো, পি ইকুয়াল টু এন মিউ এল মিউ ইআই বাই কেটি। এন মিউ এল মিউ ইআই এর জায়গায় ই প্লাস গামা পি বসিয়ে দিলাম বাই কেটি। ঠিক আছে, এবার স্পন্টেনিয়াস পোলারাইজেশনে হচ্ছে এক্সটার্নাল ফিল্ডটাকে আমি জিরো করি, মানে এই যে ইটা তো আমার এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, এটাকে আমরা জিরো করে দিচ্ছি। তাহলে তখন আমার দাঁড়ালো হচ্ছে এন মিউ এল মিউ গামা পি বাই কেটি। এটা হচ্ছে ফর স্পন্টেনিয়াস পোলারাইজেশন, ই হচ্ছে জিরো যখন আমার এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড নেই। আচ্ছা, এইটাকে লেখা যায় এন মিউ এল অফ এক্স। ঠিক আছে, সেইখান থেকে আমি পাচ্ছি পি বাই এন মিউ, সেটা হচ্ছে এল এক্স, এল অফ এক্স। এল অফ এক্স আমি আগের দিনও বলেছিলাম, এল অফ এক্স হচ্ছে ল্যাঞ্জেভিন ফাংশন উইথ এক্স ইকুয়াল টু মিউ গামা পি বাই কেটি।
তাহলে আমার যেটা দাঁড়াচ্ছে p/n মিউ, এটা হচ্ছে kT/n মিউ স্কয়ার গামা ইন্টু x। এটা দাঁড়ালো। এবার ছবিটা যদি আঁকতে চাই কমপ্লিকেটেডই হবে গ্রাফটা। এদিকে আমার x হচ্ছে হচ্ছে 0.5 টু এটা হচ্ছে টি, এটা হচ্ছে এর থেকে বড় বলছি একটু। এটা আমার ল্যাঞ্জেভিন ফাংশন গ্রাফটা। এটা হচ্ছে আমার p1/pz। এটা থিটা, থিটা বলতে t ইকুয়াল টু থিটা, আর এটা হচ্ছে t গ্রেটার দ্যান থিটা। এটা হলো স্ট্রেট লাইন। কিন্তু এই ইন্টারসেকশন পয়েন্টটা গ্রাফিক্যাল মেথডে সলিউশন যদি করি, ইন্টারসেকশন পয়েন্টটা আমরা সলিউশন দেব। ঠিক আছে, তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচারে টিসি তে আমার ইকুয়েশন 2 এর যে স্লোপ, ইকুয়েশন 2 আমি দিইনি, এইটা হচ্ছে ইকুয়েশন 2, এইটাকে তুমি ইকুয়েশন 1 দিতে পারো। তাহলে এই ইকুয়েশনের যে স্লোপ, এটা কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে স্লোপ অফ এল ফাংশন অ্যাট এক্স ইকুয়াল টু 0 তে। এই যে স্লোপ অফ এল ফাংশনটার যে স্লোপ এক্স ইকুয়াল টু 0 তে স্লোপের সাথে ইকুয়াল হচ্ছে। ঠিক আছে, থ্রি স্মল কে। কুরি-বাইস ল পড়েছো? কুরি-বাইস ল, কুরি-বাইস ল হলে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো ভালো করে আরো বুঝতে পারবে। যে হাই টেম্পারেচারে আমার কাইটা এইটা থাকে, টি মাইনাস টিসি, এই যেখানে হচ্ছে এন মিউ স্কোয়ার বাই 3k, যেটাকে বলা হয় টিসি বাই গামা। ঠিক আছে, এটা হালকার উপর দিয়ে করলাম। ডাইপোলার থিওরি কিছু ড্রব্যাক বা ওর বিরুদ্ধে অবজেকশন আছে, যে ডাইপোলার থিওরি কিন্তু স্যাচুরেশন মানে র্যাচেল সল্ট একটা মেটেরিয়াল, যেমন BaTiO3, যেরকম র্যাচেল সল্ট, রোসেল সল্টও আছে, রোসেল সল্টেরও একটা ফর্মুলা আছে, নামটা হচ্ছে রোসেল সল্ট। তো রোসেল সল্টের স্যাচুরেশন পোলারাইজেশনের যে ডিসক্রিপেন্সি থাকে, সেইটা ডাইপোলার থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায় না। ডাইইলেকট্রিক কনস্ট্যান্টে টেম্পারেচার ডিপেন্ডেন্সে যে দুখানা পিক থাকে, সেইটা এক্সপ্লেন করা যায় না। 3 নম্বর হচ্ছে যে একটা লার্জ নাম্বার অফ পোলার লিকুইড ফেরো ইলেকট্রিসিটি শো করার কথা, কিন্তু এই জিনিসটা কিন্তু হয় না। মানে খুব একটা যে ফেরো ইলেকট্রিসিটি পোলার লিকুইড শো করে, বেশিরভাগ পোলার লিকুইড শো করার কথা, কিন্তু অরিজিনালি সেটা কিন্তু হয় না। মানে এই থিওরি অনুযায়ী শো করার কথা, কিন্তু বাস্তবে সেটা হয় না। এটাই হচ্ছে ড্রব্যাক। ঠিক আছে, এইখানে মোটামুটি ডাইইলেকট্রিক চ্যাপ্টারটা শেষ হলো। আর তোমাদের ম্যাগনেটিজম তো পড়াচ্ছে কেউ একজন? আচ্ছা।
ম্যাগনেটিজম না, মানে ওই আর কি ম্যাগনেটিক প্রপার্টি আর কি। ঠিক আছে, আমি একটু জাস্ট আজকে বেসিক ম্যাগনেটিক প্রপার্টি জানতে গেলে ম্যাগনেটিজমটা একটু ঝালিয়ে নেওয়া দরকার, এবং সেইটার বেসিক জিনিসগুলো আমি আজকে একটু বলে দিচ্ছি। ম্যাগনেটিক ফিল্ড কি? ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে একটা ফোর্স, যেটা কি কারণে তৈরি হয়। ম্যাগনেটিক ফোর্সটা কি, ম্যাগনেটিক ফিল্ডটা কি কারণে তৈরি হয় বলতে পারবে? একটা ভলিউমের মধ্যে এনার্জি চেঞ্জের জন্য ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়। ঠিক আছে, ওটা কিন্তু একটা ফোর্স। কিভাবে তৈরি হয়? একটা ইলেকট্রিক্যাল চার্জকে যদি আমি মোশনে রাখি, তবে ম্যাগনেটিক ফিল্ড আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, যেমন আমরা একটা কন্ডাক্টরে যদি কারেন্ট ফ্লো করে, তার চারিপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। একটা ইলেকট্রন, যে ইলেকট্রনের অরবিটাল মোমেন্টাম অথবা স্পিন, সেইগুলোর জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। ওকে, এছাড়া তো আমরা ম্যাগনেট দিয়ে তৈরি করতে পারবোই। ম্যাগনেটিক ডাইপোল কাকে বলে? ম্যাগনেটিক মেটেরিয়াল গুলোতে ম্যাগনেটিক ডাইপোল কিন্তু এক্সিস্ট করে, যেটা কিন্তু অ্যানালগাস টু দা ইলেকট্রিক ডাইপোল। ঠিক আছে, দুদিকে দুটো পোল থাকে, ডাইপোল বলা হয়। একটা ম্যাগনেটিক ডাইপোল কি? এটা হচ্ছে একটা স্মল ম্যাগনেট, যার কিনা নর্থ পোল আছে, সাউথ পোল আছে। আমার ইলেকট্রিক ডাইপোলে কি থাকতো? পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ। এইখানে ম্যাগনেটিক ডাইপোলের ক্ষেত্রে আমার নর্থ পোল, সাউথ পোল। আচ্ছা, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই ডাইপোল গুলো সেই ডিরেকশনে, মানে একটা ম্যাগনেটিক ফিল্ডে একটা ডাইপোল রাখলে সেইটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে কিন্তু আমার ওরিয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট যেমন আছে, ঠিক তেমনই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আছে। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টকে স্মল পি দিয়ে লেখা হয়, এবং সেটার মানেটা কি? এটা হচ্ছে একটা মেজার অফ দ্য এবিলিটি, যেটা কিনা একটা ডাইপোলকে রোটেট করতে পারবে নিজেই, মানে নিজেই একটা ডাইপোল রোটেট হতে পারবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে। সেইটা যে কতটা সে রোটেট করতে পারবে, কতটা তার এবিলিটির আছে, সেইটাকে বলা হয় ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। ম্যাগনেটিক মোমেন্টের অরিজিনটা কি? অ্যাটমের মধ্যে প্রত্যেকটা ইলেকট্রনের ম্যাগনেটিক মোমেন্টের দুখানা অরিজিন থাকতে পারে। একটা হচ্ছে অরবিটাল মোশন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, আর একটা হচ্ছে একটু আগে বললাম স্পিন অফ ইলেকট্রন। অরবিটাল, একটা নিউক্লিয়াসের চারিপাশে একটা ইলেকট্রন ঘুরছে, তার মানে একটা চার্জ মোশনে রয়েছে, একটা স্মল কারেন্ট গ্রুপ তৈরি হচ্ছে, এবং তার জন্য একটা ভেরি স্মল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়া মানে একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে। ম্যাগনেটিক মোমেন্টটা অ্যালং দ্য এক্সিস অফ রোটেশন আর কি থাকবে। এটা নিউক্লিয়াস, এইটা আমার ম্যাগনেটিক মোমেন্ট। এটা মিউ দিয়ে অনেক জায়গায় আর কি লিখে, যাই হোক, ঠিক আছে, এটা আমার ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন। ঠিক আছে, আচ্ছা। আর হচ্ছে স্পিন অফ ইলেকট্রন, ইলেকট্রনের যে স্পিন আছে, সেটাও কিন্তু একটা ম্যাগনেটিক মোমেন্ট প্রডিউস করে। এটা যদি একটা আমার ইলেকট্রন হয়, ইলেকট্রনের স্পিন যদি এদিকে হয়, আমার এই ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশনটা এইদিকে হবে, অ্যালং দ্য স্পিন অ্যাক্সিস। স্পিন ম্যাগনেটিক মোমেন্ট আবার কেমন হতে পারে? প্যারালাল হতে পারে, অ্যান্টি প্যারালাল হতে পারে। তো এই যে একটা মেটেরিয়ালের মধ্যে ম্যাগনেটিজম অ্যারাইজ করে কি কারণে? এই ম্যাগনেটিক মোমেন্টের অ্যালাইনমেন্ট কিরকম থাকবে, তার উপরই মানে ডিপেন্ড করে যে সেই মেটেরিয়ালটা ম্যাগনেটিক মেটেরিয়াল হবে না ম্যাগনেটিক মেটেরিয়াল হবে। তাহলে তুমি কোয়েশ্চেন করতেই পারো, বা আমি তোমাকে কোয়েশ্চেন করতে পারি, যে প্রত্যেকটা মেটেরিয়ালের মধ্যেই তো ইলেকট্রন আছে, এবং প্রত্যেকটা মেটেরিয়ালের অ্যাটমের ভেতরে যে ইলেকট্রন, প্রত্যেকটা ইলেকট্রনই সেম। ইলেকট্রনের তো আর প্রকারভেদ হয় না, যে এটা অক্সিজেনের ইলেকট্রন, এটা আমার আয়রনের ইলেকট্রন। ইলেকট্রন তো ইলেকট্রন। তো ইলেকট্রন গুলো যখন সবই সেম, এবং তাদের অরবিটাল মোশন, স্পিন, এগুলো তো রয়েইছে, তাহলে প্রত্যেকটা মেটেরিয়ালই কেন ম্যাগনেট নয়, বা তাদের প্রত্যেকটা মেটেরিয়ালের মধ্যে ম্যাগনেটিজম কেন দেখা যায় না? এর দুটো কারণ আছে। একটা হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। ঠিক আছে, সেটা কি বলছে? যে দুখানা মানে সেম এনার্জি লেভেলের দুখানা ইলেকট্রন, তাদের অপোজিট স্পিন থাকতেই হবে।
ঠিক আছে? তার মানে অপোজিট স্পিন থাকা মানেই তাদের ওই যে স্পিনের জন্য যে ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হচ্ছে, ম্যাগনেটিক মোমেন্ট গুলো ক্যান্সেল আউট করে গেল। ঠিক আছে? আচ্ছা, রিজন নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে অরবিটাল যে মোশন, অরবিটাল মোমেন্ট সেগুলোও কিন্তু ক্যান্সেল আউট করে, মানে পরস্পরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে অরবিটাল মোমেন্ট গুলো। এই কারণে আমরা আনপেয়ার্ড, মানে আনপেয়ার্ড ইলেকট্রন ছাড়া, মানে যখন পেয়ার ইলেকট্রন থাকবে তখনই, যখন দুখানা ইলেকট্রন থাকলেই তাদের পরস্পরকে অরবিটাল যে মোমেন্টটা তৈরি হচ্ছে সেটা ক্যান্সেল আউট করে দিচ্ছে। একমাত্র আনপেয়ার্ড ইলেকট্রন থাকলেই সেখানে আমার কিন্তু ওইটা ক্যান্সেল আউট করবে না, এবং সেই কারণে ম্যাগনেটিজমের একটা মানে ম্যাগনেটিজমটা তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, কিছু কিছু এলিমেন্ট যেমন ট্রানজিশন এলিমেন্ট, ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড, এগুলোর কিন্তু একটা নেট ম্যাগনেটিক মোমেন্ট থাকে। ঠিক আছে? কারণ তাদের এনার্জি লেভেলে, কিছু কিছু এনার্জি লেভেলে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কাকে বলে? এইচ দিয়ে লেখা হয়। ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথকে, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিকে বি দিয়ে লেখা হয়। তো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ আর কিছুই না, আমার যে এক্সটার্নালি অ্যাপ্লাই করছি ম্যাগনেটিক ফিল্ড, সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। এটাকে কি দিয়ে লেখা যায়? এন আই বাই এল, এখানে আই হচ্ছে কারেন্ট, এন হচ্ছে সেই মানে সলিনয়েডের আর কি পাক সংখ্যা, টার্নের নাম্বার, নাম্বার অফ টার্নস, এল হচ্ছে সলিনয়েডের লেন্থ। আচ্ছা, এর ইউনিট কি? অ্যাম্পিয়ার পার মিটার। আরেকটা কি? ম্যাগনেটিক ইন্ডাকশন অথবা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, যাই বলে, বি। এটা কি রিপ্রেজেন্ট করে? এটা হচ্ছে যে ইন্টারনাল ফিল্ড স্ট্রেংথ, একটা সাবস্ট্যান্সের ভেতর ইন্টারনাল ফিল্ড স্ট্রেংথের যে ম্যাগনিটিউড, সেইটাকে রিপ্রেজেন্ট করে, যেটা কিনা আমার এইচ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ফিল্ড স্ট্রেংথের মধ্যে রাখা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি মিউ মিউ ইন্টু এইচ দিয়ে লেখা যায়, এবং এর ইউনিট হচ্ছে টেসলা অথবা ওয়েবার পার মিটার স্কোয়ার অথবা ভোল্ট সেকেন্ড পার মিটার স্কোয়ার। ঠিক আছে? এগুলো সব 12 এর জিনিসপত্র। আচ্ছা, এইটা থেকে তো এটা লেখা যায়, বি জিরো কে আমি মিউ জিরো এইচ দিয়েও লিখতে পারি। আচ্ছা, আর কি বলা যায়, আর কি বলা যায়, আরো একটা রিলেশন আছে, যেটা হচ্ছে বি ইকুয়াল টু মিউ জিরো এইচ প্লাস মিউ জিরো এম। এম আবার হচ্ছে কাই এম ইন্টু এইচ। কাই এমটাকে বলা হয় ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, কাই এম আবার হচ্ছে মিউ আর মাইনাস ওয়ান। এগুলো সব মনে রেখো কিন্তু। মিউ আরটা আর কিছুই না, রিলেটিভ পারমিয়াবিলিটি। মিউ আর ইজ ইকুয়ালস টু মিউ বাই মিউ জিরো। ঠিক আছে? আচ্ছা, ম্যাগনেটিজম 3 ধরনের হয়। একটা হচ্ছে ডায়াম্যাগনেটিজম, তোমাদের 3টেই রয়েছে, মানে বেসিক্যালি 3 ধরনের, আরো কিন্তু রয়েছে, এগুলো আমি পরে বলছি। প্যারাম্যাগনেটিজম, আর একটা হচ্ছে ফেরোম্যাগনেটিজম। ঠিক আছে? এই তিনটে যে ক্যাটাগরি হলো, এইটা কিসের উপর ডিপেন্ড করে হচ্ছে? এটা হচ্ছে যে ম্যাগনেটিক মোমেন্ট গুলো কিভাবে অ্যালাইন করে রয়েছে। ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড মানে উইথ অর উইদাউট অ্যাপ্লিকেশন অফ ম্যাগনেটিক ফিল্ডে আমার ম্যাগনেটিক মোমেন্ট গুলো কিভাবে অ্যালাইনমেন্ট করে রয়েছে, তার উপর ডিপেন্ড করে এই ভাগগুলোতে ভাগ করা যায়। বেশ, এরপরে আমি ডিটেলসে ডায়াম্যাগনেটিজম, প্যারাম্যাগনেটিজম একে একে পড়াবো, ফেরোম্যাগনেটিজম। আজকে যতটুকু বললাম বোঝা গেছে, বেশিরভাগই অবশ্য ক্যালকুলেশন ছিল, ওগুলো একটু